ঘন কালো মেঘে ঢাকা আমাবস্যার রাত। ঝিঝি পোকার ডাক ছাপিয়ে অরণ্যের গহীন থেকে ভেসে আসছে বুনো শিয়ালের হুক্কা হুয়া। চারপাশটা নিথর নিস্তব্ধ। মাটির সোদা গন্ধের সাথে মিশে আছে পচা পাতার কটু ঘ্রাণ। সেই নিস্তব্ধতা ভেঙে জঙ্গলের এক কোণে 6 জন লোক দাঁড়িয়ে আছে। মাঝখানে এক বিশাল গর্ত, যা মাত্র কিছুক্ষণ আগে ভরাট করা হয়েছে। মাটির সেই ঢিবির উপর দাঁড়িয়ে পা দিয়ে মাটি সমান করছে জাকির। তার হাতে একটা রক্তমাখা বেলচা, কপালে ঘাম আর চোখে এক পৈশাচিক তৃপ্তি লেগে আছে। জাকিরের পাশে দাঁড়িয়ে আছে তার 5 জন বিশ্বস্ত লোক। তারা সবাই হাঁপাচ্ছে। কিছুক্ষণ আগেই তারা এক ছেলেকে পৈশাচিকভাবে পিটিয়ে আত্মরা করে জ্যান্ত কবর দিয়েছে। ছেলেটির নাম রাফি। জাকির বলে, কাজ শেষ। শালা রাফি খুব লাফাইছিল এ কয়দিন। শুয়োরের বাচ্চা অনেক জ্বালাইছে। আমার 10টা লোককে কুত্তার মতো মারছে। এখন কবরের ভেতর গিয়ে বাপের সাথে দেখা কর। জাকির থুথু ফেলে মাটির ওপর তার ইশারায় একজন ছেলে গাড়ির ভেতর থেকে মদের বোতল বের করে আনে। তারা কবরটার চারপাশে দাঁড়িয়ে ড্রিঙ্কসের সাথে উল্লাস করার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই ঘটে ভয়ঙ্কর ঘটনা। মাটির ঢিবিটা হঠাৎ নড়ে ওঠে। জাকির চমকে পিছিয়ে যায়। সে সবার দিকে তাকিয়ে বলে, কিরে, মাটি নড়ছে কেন? হঠাৎ একটা রক্তমাখা ফ্যাকাশে হাত মাটি ফুঁড়ে বেরিয়ে আসে। রাফির হাতের নখগুলো উপড়ানো, আঙুল দিয়ে চুইয়ে পড়ছে এখনো তাজা রক্ত। তারপর অন্য হাতটা বের হয়। গর্তের চারপাশ থেকে মাটি ফেটে যেতে থাকে, যেন নরকের দ্বার খুলে গেছে। গর্ত থেকে বেরিয়ে আসে এক রক্তমাখা মুখের ছেলে। মাটি আর রক্তে মাখা মুখও রাফির। জোরে জোরে কেশে ওঠে রাফি। কপাল দিয়ে চুইয়ে পড়া রক্ত গালে শুকিয়ে কালচে হয়ে গেছে। সে উঠে দাঁড়ালো। শরীরটা দুমড়ে মুচড়ে গেছে মারের চোটে, কিন্তু তার ভেতরে এখন মানুষ নেই, আছে এক ক্ষুধার্ত পশু। জাকির আর তার সাঙ্গপাঙ্গরা ভয়ে পাথর হয়ে যায়। মৃত মানুষ কবর থেকে উঠে আসার দৃশ্য তাদের কল্পনাকেও হার মানিয়েছে। সজীব নামের ছেলেটা বলেছিল জাকিরকে পালস চেক করে। রাফি আর নেই, তবুও রাফি এভাবে বেঁচে উঠে কেউ ভাবেনি। জাকির বলে, ও ও অসম্ভব। তুই তো মরে গেছিলি। তোকে তো আমি নিজ হাতে শেষ করলাম। তুই গর্ত থেকে উঠে আসলি কি করে? রাফি কোনো কথা বলে না। সে ধীর পায়ে এগোতে থাকে। তার হাঁটার ভঙ্গিতে এক অদ্ভুত হিংস্রতা লেগে আছে। জাকিরের এক লোক সাহস সঞ্চয় করে রামদা নিয়ে এগিয়ে আসে রাফির দিকে। রাফি এক মুহূর্ত সময় নেয় না। সে দ্রুত গতিতে ছেলেটার কবজি চেপে ধরে। মট করে হাড় ভাঙার শব্দ হয়। ছেলেটা আর্তনাদ করার আগেই রাফি তার মুখের ভেতরে হাত ঢুকিয়ে জোরে দুদিক থেকে টান দেয়। প্রচণ্ড গতিতে টানার কারণে মুখ দুদিক থেকে ফাঁকা হয়ে কলকল করে রক্ত পড়তে শুরু করেছে। তারপর ছেলেটার নিজের রামদা দিয়েই তার গলাটা এফোর ওফোর করে দিল রাফি। ফিনকিরি রক্ত ছুঁড়ে রাফির মুখে পড়তে থাকে। রাফি সেই রক্ত জিভ দিয়ে চাটতে থাকে। এরপর হাসি দিয়ে বলে, 15 বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম আমি, জাকির। বাকি 4 জন লোক এবার একসাথে এগিয়ে আসে রাফির দিকে। কিন্তু রাফির মধ্যে যেন পৈশাচিক শক্তি ভর করেছে। সে একজনের চোয়ালে এক ঘুষি মারে, যা তার মুখমণ্ডলকে বিকৃত করে দিল। পরক্ষণেই তাকে লাথি মেরে মাটিতে ফেলে তার চোখের ভেতর নিজের আঙুল ঢুকিয়ে দিল রাফি। লোকটার চিৎকার জঙ্গলের নির্জনতাকেও খান খান করে দিল। রাফি বলে, শয়তানের বাচ্চারা, আজ তোদের আজরাইল হয়ে আসছি। আমি তোদের নরকের স্বাদ দিতে এসেছি। রাফি আরেকজনের চুল ধরে গাছের সাথে জোরে আছাড় দিল। ছেলেটার মাথার খুলি ফাটার বিভৎস শব্দ হয়। রাফি তার পকেট থেকে একটা ধারালো ছোট্ট ছুরি বের করলো। সে ছেলেটার জিভটা টেনে বের করে এক কোপে কেটে ফেলে। রক্তে ভেসে যাচ্ছে ঘাস। জাকির তখন ভয়ে থরথর করে কাঁপছে। তার হাতে পিস্তল আছে, কিন্তু হাত কাঁপছে বলে সে লক্ষ্যভেদ করতে পারছে না। রাফি জাকিরের দিকে তাকিয়ে বলে, জানিস জাকির, আমার মা যখন তোদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল তখন তোরা হাসছিলি। আমার ছোট বোনটা যখন চিৎকার করছিল তখন তোরা ওর শরীর ছিঁড়ে খাচ্ছিলি। আর আমার আব্বাকে তোরা যেভাবে কুপিয়েছিলি, আজ তোদের তার চেয়েও 1000 গুণ বেশি কষ্ট দিয়ে মারবো। রাফি এবার জাকিরের চারপাশ ঘিরে থাকা বাকি 2জনকে চোখের পলকে খতম করে।
একজনের কানের ভেতরে ছুরি ঢুকিয়ে দেয় সে, আর অন্যজনের পেটে লাগাতার ছুরি ঢুকিয়ে দিতে থাকে যতক্ষণ না নাড়িভুড়ি বের হয়। এখন বাকি শুধু জাকির। চারদিকে পড়ে আছে জাকিরের লোকদের লাশ। রক্তের গন্ধে বাতাস ভারী হয়ে গেছে। রাফি জাকিরের দিকে এগোয়। জাকির পিছু হটতে হটতে একটা গাছের সাথে ধাক্কা খায়। সে মাথা নিচু করে বসে পড়ে, তারপর বলে, রাফি বাবা, মাফ করে দে আমাকে, ভুল হয়ে গেছে আমার। আমি তোর পায়ে ধরছি, তুই যা চাবি তাই দেব। আমার সব টাকা জমি সব তোর নামে করে দেব, তবুও দোহাই লাগে আমাকে মারিস না। রাফি জাকিরের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে কোনো দয়া নেই, আছে শুধু অসীম ঘৃণা। সে জাকিরের গালে জোরে এক চড় মারে। জাকিরের একটা দাঁত উপড়ে পড়ে যায়। রাফি জাকিরের কলার ধরে তাকে হিড় করে টেনে সেই গর্তের কাছে নিয়ে আসলো, যেখান থেকে সে একটু আগে উঠে এসেছে। তারপর বুকের ওপরে কয়েকটা লাথি মেরে বলে, টাকা দিবি? আমার মা বোনের ইজ্জত কি তোর টাকা দিয়ে ফিরে আসবে? আমার বাবার জীবন কি তোর টাকা দেবে? শোন হারামি, আজ তোর উপরওয়ালা আসলেও তোকে বাঁচাতে পারবে না। রাফি জাকিরের পা দুটো দুদিক টেনে ধরে মট করে ভেঙে দেয়। জাকির যন্ত্রণায় চিৎকার করে ওঠে, কিন্তু রাফি থামে না। সে জাকিরের শরীরে চামড়া ছুরি দিয়ে পিল করে ছাড়তে থাকে। জাকির ছটফট করে আর বাঁচানোর জন্য আর্তনাদ করে। মাফ করে দে রাফি, আল্লাহর দোহাই লাগে মাফ কর। চুপ কর কুত্তার বাচ্চা। আমার পরিবারও সেদিন আল্লাহর দোহাই দিয়েছিল, তোরা শুনেছিলি? রাফি এবার জাকিরের মুখে লাথি মারে। জাকির আধমরা হয়ে পড়ে থাকে। রাফি তাকে টেনে গর্তের ভেতরে ফেলে দেয়। জাকির বাঁচার শেষ চেষ্টা হিসেবে হাত বাড়ায়, কিন্তু রাফি তার হাতের উপর জোরে পা দিয়ে চেপে ধরল। তারপর রাফি এক মুঠো মাটি নিল, এরপর বলে, নে, খুব তো মাটির নেশা তোর, এই নে মাটি খা। রাফি জোর করে জাকিরের মুখের ভেতর কাঁচা মাটি ঢুকিয়ে দিতে থাকে। জাকির শ্বাস নিতে না পেরে ছটফট করে। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। রাফি অবিরত মাটি চাপা দিতে থাকে। জাকিরের শরীরটা যখন পুরোপুরি মাটির নিচে চলে যায়, রাফি তখন উপরে দাঁড়িয়ে জোরে পা দিয়ে মাটি সমান করতে থাকে, আর জোরে জোরে হাসতে থাকে সে। চারপাশে মৃত্যু আর ধ্বংসের চিহ্ন লেগে আছে। রাফি হাঁপাচ্ছে, তার শরীর থেকে টপ টপ করে রক্ত পড়ছে। সে আকাশের দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দেয়। তার মনের ভেতরে জমে থাকা 15 বছরের দহন আজ কিছুটা শান্ত হয়েছে, কিন্তু তার চোখ বলছে প্রতিশোধের নেশা এখনো মেটেনি। সে পকেট থেকে একটা ভেজা রুমাল বের করে মুখটা মুছে। তার চোখের দৃষ্টি এবার অরণ্যের গভীরে প্রসারিত হয়। আর বাকি আছে 4 জন, কামরুল মির্জা, সিদ্দিক, সাকিব আর মনির। তোদেরও ছাড়ব না। তোদের প্রত্যেককে আমি কুত্তার মতো মারব। জাহান্নামও তোদের জায়গা দেবে না। রাফি ধীর পায়ে অন্ধকারের দিকে হাঁটতে শুরু করে। জাকিরকে মারার জন্য রাফি এ শহরে এসেছিল। জাকিরের লোকদের মেরেও ফেলেছিল রাফি। আজকে জাকির রাফিকে মারার জন্য বের হয়। জাকির ট্রাপ করে তাকে এখানে আনে, আর কয়েকজন মিলে রাফির মাথায় পেছন থেকে আঘাত করে। তারপর রাফিকে মাটিতে পুঁতে দেয় জাকির। অন্ধকার রাত, চারদিকে ঝিঝি পোকার ডাকের শব্দে কান পাতা দেয়। নীরব রাস্তা, আশেপাশে কোনো মানুষ নেই। জনমানবহীন এই গহীন পথ ধরে জঙ্গল থেকে বের হয়ে রাফি চারদিকে তাকালো। তার দৃষ্টিতে এক অস্থির অন্ধকার। এই শহরটা এখন অনেকটাই নীরব হয়ে গেছে। একসময় এই পথে প্রাণের স্পন্দন থাকলেও এখন শুধু ভয়ের রাজত্ব। খুঁড়িয়ে খুঁড়িয়ে রাতের অন্ধকারে রাস্তা দিয়ে হেঁটে যায় ভয়ঙ্কর মাফিয়া রাফি। এখন রাত 3:14। হঠাৎ রাফির কানে কিছু একটার শব্দ ভেসে আসে। রাফি ঘাড় ঘুরিয়ে চেয়ে দেখে ডান পাশের গলিতে কিছু ছেলেপেলে কাকে যেন আটকিয়ে বেদমভাবে মারধর করছে। রাফি একটু এগিয়ে যায়, সেখানে 5 জন ছেলে লোকটাকে মেরে অবস্থা একদম খারাপ করে দিয়েছে। রাফি শান্ত গলায় তাদের থামিয়ে দিয়ে বলে, ভাই, এখানে কি হয়েছে? এই লোকটাকে এভাবে মারছেন কেন? ওদের মধ্য থেকে একটা ছেলে রাফির দিকে তাকায়। সে বলে, এই, কে রে তুই? আর তোকে বলতে হবে কেন মারতেছি? রাফি স্থির চোখে ছেলেটার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, বলতে হবে। বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, না হলে মেরে গাছে লটকিয়ে রাখবো। তোরা মারবি আমাকে? হাসি পেল রে।
রাফি একটু জোরেই হেসে দেয়। ছেলেগুলো অবাক হয়ে রাফির হাসি শুনছে। তাদের কাছে মনে হচ্ছে এই গম্ভীর হাসিটা আরো আগে কোথাও যেন শুনেছে। একটা ভয়ে শিহরণ তাদের মেরুদণ্ড দিয়ে বয়ে যায়। ওরা ফোনের টর্চ জ্বালিয়ে সামনে থাকা মানুষটার মুখ দেখার চেষ্টা করে। আলো পড়তেই ওরা শিউরে ওঠে। স্বয়ং রাফি ভাই তাদের সামনে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোর মুখ থেকে ভয়ার্ত কণ্ঠে হালকাভাবে বের হয়, রাফি ভাই। কিরে, মুখ দেখে হাওয়া বেরিয়ে গেল তোদের? ছেলেগুলো তখনই রাফির পায়ে ধরে কাঁদতে শুরু করে। তারা কুকিয়ে উঠিয়ে বলে, ভাই মাফ করে দেন, চিনতে পারি নাই আপনাকে। আমরা জানি ভাই, আপনার সাথে কেউ গলা উঁচু করে কথা বললে আপনি তাকে বাঁচিয়ে রাখেন না। ভাই প্লিজ মাফ করে দেন আমাদেরকে। রাফি তাদের পা থেকে সরিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলে, যা, মাফ করে দিলাম। এইগুলির পাশে যেন তোদেরকে আর না দেখি। আর দেখবেন না ভাই। ছেলেগুলো এক দৌড়ে সেখান থেকে পালায়। এটা দেখে রাফি মুচকি হাসে। মার খাওয়া লোকটা কষ্টে উঠে দাঁড়িয়ে বলে, ধন্যবাদ ভাই। রাফি কারো ধন্যবাদ নিয়ে চলে না। রাফির কণ্ঠের গভীরতায় লোকটা ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। রাফি আবার তার গন্তব্যের দিকে পা বাড়ায়। রাফি বাসায় চলে আসে, তারপর ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে সে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে খেয়ে আবার নিজের রুমে চলে আসে। একটু পরে হঠাৎ রাফির ফোন বেজে ওঠে। নম্বরের দিকে তাকিয়ে দেখে আলম কল দিয়েছে। রাফি ফোন রিসিভ করে বলে, হ্যাঁ বল। আলম ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠে বলে, ভাই, কামরুল মির্জা আজকে রাত 9টায় বাংলাদেশে আসছে। বড় একটা ড্রাগসের ডিল হবে। কোথায় বসবে? ভাই, ট্রলারের মোড়ে বড় অফিসে বসে তারা কথা বলবে রাত 10টায়। ওকে, ভালো থাকিস। ডাকলে সাথে সাথে চলে আসবি। ওকে ভাই। রাফি কল কেটে দেয়। কামরুল মির্জার নামটা মনে আসতেই তার রক্ত টকবক করে ফোটে। সে বিড়বিড় করে বলে, কামরুল মির্জা, অনেক হয়েছে। আর না, তোর দিন শেষ। সোজা উপরে যাওয়ার সময় হয়ে গেছে তোর। রাফি এবার আসাদকে কল দেয়। আসাদ ফোন ধরতেই রাফি বলে, আমার বাসায় আয় তাড়াতাড়ি। এখনই আসছি ভাই, আমি আর মহিব। একটু পরেই তারা দুজন চলে আসে। রাফি তাদের সোফায় বসিয়ে গম্ভীরভাবে ম্যাপ খুলে দেখায়। সে বলে, শোন, আজ রাতে কামরুল মির্জা বাংলাদেশে আসছে। আসাদ, তুই টলার মোড়ে বড় অফিসের চারকোনায় 4টা C76 বোম ফিটিং করে আয়। ওরা এখনো বুঝতে পারে নাই, আমি জেনে গেছি। সময় তোর 2 ঘন্টা। এই সময়ের ভিতর কাজ শেষ করে চলে আসবি। ওকে ভাই। আসাদ চলে যায়। মহিব রাফির দিকে তাকিয়ে বলে, ভাই, আর আলো দেখানো যাবে না ওরে। এবার অন্ধকার বানিয়ে দিন কামরুল মির্জাকে। আমাদের বাবা মা বোনকে মেরে ফেলেছে কুত্তার বাচ্চারা। রাফি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে, তার অস্ত্রের ব্যাগটা গুছিয়ে নেয়। সময় গড়িয়ে রাত 9টা বাজে। কামরুল মির্জা বিমান থেকে নেমে কড়া পাহারায় সোজা চলে যায় টলার মোড়ে বড় অফিসে। অফিসের ভেতরে সে তার লোকদের ধমক দিয়ে বলে, সবাই সতর্ক হয় এবং অস্ত্র নিয়ে পজিশন নেয়। এদিকে আসাদ, মহিব, আলম আর রাফি একটা গোপন রুমে বসে আছে। সবার কোমরে পিস্তল গোজা। আসাদ আর আলম, তোরা দুজন চলে যা। সাথে গ্যাংয়ের সব লোক নিয়ে যাবি। চারদিকে ঘেরাও করে রাখবি। আর অফিসের 500 হাত পিছনে থাকবি। C76 বোম ফিটিং করা আছে, সবাইকে বলে দিবি। ওকে ভাই। ওরা দুজন বেরিয়ে যাওয়ার পর রাফি মহিবকে বলে, মহিব, আমার M70 অটো মেশিনটা নিয়ে বাহিরে চলে আয়। রাত 10টা বেজে যায়। বড় এক ছাদের উপর অন্ধকারের ছায়ায় দাঁড়িয়ে আছে রাফি। তার হাতে থাকা ভারী মেশিনের নল তাক করা কামরুল মির্জার অফিসের দিকে। চারদিকে রাফির লোকেরা জাল বিছিয়ে রেখেছে। রাফির পাশে মহিব দাঁড়িয়ে। অন্য এক বিল্ডিংয়ের ছাদে আসাদ আর আলম পজিশন নিয়েছে। মেশিন হাতে রাফি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ সে ট্রিগার যাবে। ঠাস করে মেশিন থেকে একটা বুলেট ছাড়ে কামরুলের অফিসের নিচের কোনায়। সাথে সাথে ব্লাস্ট হলো। পরপর 4টা বিস্ফোরণে পুরো বিল্ডিং কেঁপে ওঠে। কামরুলের সব লোক চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। কামরুল মির্জার অধিকাংশ লোক সেখানেই মারা যায়। আগুনের শিখা আকাশ স্পর্শ করে। রাফি বলে, শালা, আমার জীবন থেকে আমার বাবা মাকে কেড়ে নিয়েছিস, আর তুই ভাবছিস তোকে আমি বাঁচিয়ে রাখবো?
তা হবে না। কিরে মহিব, কেমন দিলাম? কামাল করে দিছো ভাই, সোজা পরে চলে গেছে শালায়। আর বাকি আছে 3 জন। অনেক শান্তি পাইতাছি রে। সবাইকে বলে দে চলে যেতে। আর কালকে ভার্সিটির একটা অ্যাডমিশনের ব্যবস্থা করবি। কেন ভাই, ভার্সিটির অ্যাডমিশন কেন? যা বলছি তাই করবি। সিদ্দিক, সাকিব আর মনির সেখানে থাকে, ওদেরকে শেষ করে দেব। ওরা 4জন দ্রুত এলাকা ত্যাগ করে বাসায় চলে আসে। মহিব, আসাদ আর আলম যার যার বাসায় চলে যায়। রাফি রুমে গিয়ে গায়ের জামা খুলে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। ঝর্ণার নিচে দাঁড়াতেই গায়ে ঠান্ডা পানির ছিটা পড়ে। মাসখানেক পর সকালবেলায় নরম রোদ ছত্রা ভার্সিটির বিশাল ক্যাম্পাসে এসে পড়েছে। গেট দিয়ে দলে দলে ছাত্রছাত্রীরা ভেতরে প্রবেশ করছে। কেউ হেঁটে, কেউ বা দামি গাড়ি কিংবা নতুন বাইকে করে আসে। ঠিক এমন সময় একটা সাধারণ পুরনো আর জরাজীর্ণ বাইক নিয়ে ভার্সিটির গেট দিয়ে ভেতরে ঢুকে রাফি। বাইকটার রং উঠে গেছে, সাইলেন্সারে মরচে ধরেছে, কিন্তু ইঞ্জিনে এখনও জানা আছে। তার পরনে একদম সাধারণ একটা শার্ট আর জিন্স প্যান্ট। তাকে দেখে বোঝার কোনো উপায় নেই যে সে এই শহরের আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় ট্রাশ। কেউ জানে না সে আসলে একজন ভয়ঙ্কর মাফিয়া, যার ইশারায় পুরো শহর কাঁপে। তার আন্ডারগ্রাউন্ড গ্যাংয়ের নাম ব্ল্যাক ইগল। এই ব্ল্যাক ইগল গ্যাংয়ের নাম শুনে বড় বড় অপরাধীরাও বুক কেঁপে ওঠে। রাফি বাইকটা নিয়ে আস্তে আস্তে ভার্সিটির পার্কিং লটের দিকে যায়। পার্কিং লটের অনেক দামি দামি গাড়ি আর বাইক সুন্দর করে সারিবদ্ধভাবে সাজানো। রাফি যখন তার পুরোনো বাইকটা পার্ক করতে যাবে, ঠিক তখনই একটা বাইকের ব্রেকটা সামান্য স্লিপ করে। নিয়ন্ত্রণ হারিয়ে রাফির পুরনো বাইকটা জোরে গিয়ে ধাক্কা মারে পাশে পার্ক করে রাখা একদম চকচকে একটা নতুন স্কুটির গায়ে। ধপাস করে একটা শব্দ হলো। ধাক্কার জোরে স্কুটিটা মাটিতে পড়ে যায় এবং তার সামনের প্লাস্টিকের বডি আর লাইটের অংশটা ভেঙে চুরমার হয়ে যায়। রাফি আফসোস করে বাইক থেকে নামে। স্কুটির সামনে কভার ভেঙে মাটিতে পড়ে আছে। মনে মনে একটা নিঃশ্বাস ফেলে। তারপর আশেপাশে তাকায়, কার স্কুটি বোঝার চেষ্টা করে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। দূর থেকে দৌড়ে আসে একটা মেয়ে, গায়ে নীল 3 পিস, হাতে ব্যাগ, চুল খোলা। কাছে এসে স্কুটির ভাঙা অংশ দেখেই সে থমকে যায়। মেয়েটার নাম রুষা। রুষা তার নতুন স্কুটির এই করুণ হাল দেখে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। সে চিৎকার করে কেঁদে ওঠার মতো ভঙ্গি করে বলে, হায় আল্লাহ, রোদ্দ, আমার নতুন স্কুটিটার এ কি হাল করলি তুই? আল্লাহ রে, আমার শখের গাড়িটা একেবারে শেষ করে দিল রে। আমার বাবা গত মাসে আমার বার্থডেতে এটা গিফট করেছিল। রুষা ভাঙা কাভারটা হাতে তুলে নিয়ে রাফির সামনে এসে দাঁড়ালো। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। তুই ভেঙেছিস এটা? হ্যাঁ আপু, আমি আসলেই খুব দুঃখিত। ব্রেকটা হঠাৎ কাজ করেনি। আপনি রাগ করবেন না, আমি এটা সম্পূর্ণ ঠিক করে দেবার টাকা দিয়ে দিচ্ছি। বা আমাকে বলেন কোথায় নিয়ে যেতে হবে, আমি সেখানে নিয়ে ঠিক করে দেবার ব্যবস্থা করছি। সরি। রুষার মেজাজ আরো খারাপ হয়। সে ভাবতেই পারেনি তার সাথের স্কুটিতে কোনো ফ্র্যাকচারের দাগ পড়ুক। সে রেগে বলে, সরি? সরি কিসের রে? মুখ দিয়ে সরি বলি কি আমার নতুন বাইক দাগ ছাড়া ফিরে আসবে আবার? গন্ডার, অন্ধ গন্ডার কোথাকার। চোখে দেখিস না নাকি ভেড়ার বাচ্চা একটা? কোন জঙ্গল থেকে এই মহিষটা এই পুরনো লোহা লক্কর নিয়ে এই নামি দামি ইউনিভার্সিটিতে পড়তে আসছে? আল্লাহ মাহবুদ জানে। একদম আস্ত একটা বান্দর তুই। দিনে দুপুরে এসে আমার সাধের স্কুটিটাকে পুরোই খেয়ে দিছিস। আরে আপনি এভাবে কথা বলছেন কেন? আমি বললাম তো ঠিক করে দেব। ঠিক করে নিবি মানে? এটা কি খেলনা নাকি যে ঠিক করে দিবি? বাইক চালাতে পারিস না? পার্ক করতে গিয়ে মেরে দিলে আবার বলিস ঠিক করে দেব? শোন, গন্ডারেরও বোধ থাকে বুঝলি, তোর নেই। বান্দারেরও গাছ করতে পারে, তুই বাইক পার্ক করতে পারিস না? দেখুন আপু, ভুল মানুষেরই হয়। আমি তো বললাম আমি ক্ষতিপূরণ দেব। এখন আপনি অকারণে কেন এত গালিগালাজ করছেন? রাফি এবার ব্যাগ কাঁধে নিয়ে হাঁটার জন্য পা বাড়ায়। রুষা তার জামার হাতা টেনে ধরে বলে, কোথায় যাচ্ছেন? দাঁড়ান, হিসাব না মিটিয়ে কোথায় যাবেন? ছাড়ুন, আমি বললাম তো টাকা দেব। টাকার গরম দেখাস আমাকে? তুই টাকা দিয়ে আমার স্কুটি ঠিক করবি? তুই চিনিস আমি কে? তোর আইডিয়া আছে আমি কার মেয়ে? আমি এই এলাকার পাওয়ারফুল এমপি সিদ্দিকের মেয়ে। তোর মতো কত শত ছেলে আমার বাবা জেলের ভাত খাওয়ায়, সেটা তার হিসেব আছে রে ভিখারি কোথাকার।
রুষা এখনো জামা ধরে টানছে। রাফি থামানোর চেষ্টা করে, শান্ত থাকার চেষ্টা করে, কিন্তু রুষা থামার নাম নেই। সে একের পর এক কথা বলেই যাচ্ছে। অন্ধের মতো পার্ক করতে এসেছেন, এই পুরনো ভাঙা বাইক নিয়ে ঘুরছেন, নিজেরই দেখার জো নেই আর অন্যের জিনিস ভাঙতে এসেছেন, লজ্জা নেই একটু? হাত ছাড়ুন আপু, শান্ত হন। এমপির মেয়ে হয়েছেন তো কি হয়েছে? তোর মতো ফকিরনিকে পকেটে রাখে আমার বাপ। তুই থাক এখানে, দাঁড়া, আমার বাবাকে কল করবো আমি। রাফি রেগে যায়, কিন্তু রুষা থামার পাত্রী নয়। সে ক্রমাগত রাফিকে যাচ্ছে তাই বলে যাচ্ছে, আর তার বাবার ক্ষমতার দাপট দেখিয়ে অপমান করে চলেছে। পার্কিং লটে ততক্ষণে অনেক ছাত্রছাত্রী জড়ো হয়ে গেছে। রাফি অনেকক্ষণ ধরে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। শেষে নিজের ধৈর্যের ভাত ভেঙে গেলে রাফি আর নিজেকে ধরে রাখতে পারে না। সে এক ঝটকায় রুষার হাত সরিয়ে দিয়ে সজোরে রুষার গালে এক চড় কষিয়ে দেয়। চড়ের শব্দে পুরো পার্কিং লট স্তব্ধ হয়ে যায়। রুষা গালে হাত দিয়ে অবিশ্বাস্য চোখে রাফির দিকে তাকিয়ে থাকে। রাফি আঙুল উঁচিয়ে রাগত স্বরে বলে, রাখেন আপনার এমপি বাব। একটা স্কুটিতে পার্কিং করতে গিয়ে লেগে পড়ে গিয়ে সামনের অংশ ভাঙছে। আমি নিজে থেকে ভদ্রতা দেখিয়ে বলছিলাম যে আমি রিপেয়ার করে দিতাম, নয়তো টাকা দিচ্ছি নিজে করে নিতেন। তা না, আপনি কখন থেকে অপমান করে যাচ্ছেন এক নাগাড়ে। এমপির মেয়ে বলে কি মুখে যা ইচ্ছে তাই বলবেন? আপনি জানতো যা ইচ্ছে পারলে করে নিয়েন। আমার যত সব আজাইরা মহিলা এখানে এসে জুটেছে, দেখতে একদম রাজহাঁসের মতো, আর গলার আওয়াজ পুরো পাতিহাঁসের মতো কর্কশ। এই পাতিহাঁসকে এখানে কে ভর্তি করালো আল্লাহ ভালো জানে। রুষা অপমানে আর রাগে কাঁপতে কাঁপতে ওখানেই ধপ করে বসে পড়ে। রাফি তার পুরনো বাইকটা স্টার্ট দিয়ে পার্কিং লটের অন্য এক কোণায় রেখে ধীর পায়ে মেন বিল্ডিং এর দিকে হাঁটতে শুরু করলো। চারপাশের মানুষজন রাফির এই সাহস দেখে রীতিমতো হা হয়ে তাকিয়ে আছে। রাফি যখন মাঠের এক পাশ দিয়ে হেঁটে ক্লাসরুমের দিকে যাচ্ছে, তখন দুটো ছেলে দৌড়ে তার পাশে এসে দাঁড়ালো। ছেলে দুটোর নাম মিরাজ ও মামুন। দুজনেই রাফির সাথে কথা বলতে এগিয়ে আসলো। মিরাজ রাফিকে বিস্ময়ের সাথে বলে, কে তুমি ভাই? কার সাথে এত বড় ঝামেলা করেছো তুমি? নিজে কি জানো একবারও? মামুনও পাশ থেকে মাথা নেড়ে মিরাজের কথায় সায় দিয়ে বলে, হ্যাঁ ভাই, মেয়েটা হলো চরম বদরাগী। ও এই ভার্সিটিতে কাউকে মানুষ মনে করে না, সবাইকে যখন তখন বকাঝকা দেয়, মারধর করে। কেউ শতবার সরি বললেও ও কোনোদিন মাফ করে না। মিরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে রাফির দিকে তাকিয়ে একটু হেসে বলে, তবে যাই বলো ভাই, চর মেরে তুমি আসলে একটা খুব ভালো কাজ করেছো। ওর অহংকার মাটিতে মিশে গেছে আজকে। কিন্তু একটা সমস্যা আছে ভাই, মনে হয় না তুমি এই ভার্সিটিতে শান্তিতে আসতে পারবে। ওর এমপি বাপ তোমায় আস্ত রাখবে না। রাফি তাদের দুজনের কথা শুনে মোটেও ভয় পায় না। তার ঠোঁটের কোণে সেই পরিচিত শীতল হাসি ফুটে ওঠে। সে আত্মবিশ্বাসের সাথে বলে, দেখা যাবে তখন, কে আসে আর কে যায় সেটা সময় বলে দেবে। মিরাজ আর মামুন রাফির এই মনোভাব দেখে মুগ্ধ হয়ে যায়। মিরাজ হাত বাড়িয়ে দিয়ে আগ্রহের সাথে বলে, তা ভাই, তোমার নামটা তো জানা হলো না। আমি মিরাজ, ও হলো মামুন। রাফি তাদের সাথে হ্যান্ডশেক করে একদম সাধারণ ঢঙে নিজের পরিচয় দিয়ে বলে, আমি রাফি, এই ভার্সিটিতে একদম নতুন ভর্তি হয়েছি, সাধারণ একটা ছেলে আমি। আরে বাহ, তুমি আমাদের সেম ক্লাসের স্টুডেন্ট নাকি? চলো তাহলে একসাথে ক্লাসে যাওয়া যাক। আজ থেকে আমরা 3 জন বন্ধু। হ্যাঁ চলো। মিরাজ, মামুন আর রাফি তিনজন একসাথে গল্প করতে করতে ক্লাসরুমের দিকে এগিয়ে যায়। মিরাজ আর মামুন ভাবছে তারা একজন সাধারণ সৎ ও সাহসী ছেলেকে বন্ধু হিসেবে পেয়েছে, কিন্তু তারা কেউই জানে না এই সাধারণ ছেলে রাফির আড়লে লুকিয়ে আছে কুখ্যাত ব্ল্যাক ইগল গ্যাংয়ের প্রধান লিডার। আর যে এমপির মেয়েকে আজ চড় মেরেছে, সেই এমপির বাবাই হলো রাফির মা বাবা বোনের খুনিদের একজন। রাফি মনে মনে হাসে, কারণ শিকার নিজেই তার ফাঁদে পা দিতে শুরু করেছে। এই গল্পটির লেখক আবির হাসান নিলয় লেখা, মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে। এই গল্পের সব দায়িত্ব মিঠুন স্টোরি চ্যানেলের, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। একটি গোপন ও বিলাসবহুল আন্ডারগ্রাউন্ড বাংলো। চারদিকের দেয়ালগুলো কুচকুচে কালো পাথরে বাঁধানো, যার ওপর এসে পড়েছে হালকা লালচে আলোর আভা। ঘরের এক কোণে স্লোভাবে কোনো এক ওয়েস্টার্ন ব্যান্ডের মিউজিক বাজছে, যা পরিবেশকে আরও ডার্ক করে তুলেছে।
ঘরের ঠিক মাঝখানে রাখা বিশাল সোফায় আয়েশ করে বসে আছে সেই শহরের প্রভাবশালী এমপি সিদ্দিক। তার ঠিক সামনের বড় কাচের টেবিলটার ওপর এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে থরে থরে সাজানো দেশি বিদেশি টাকার বান্ডেল, ইউএস ডলারের স্তূপ, দুটো সাইলেন্সার লাগানো আধুনিক পিস্তল, নেশার প্যাকেট, মদের গ্লাস, সোনার বার আর কয়েকটা মার্সিডিস ও বিএমডাব্লিউর গাড়ির চাবি। সিদ্দিক সোফাতে হেলান দিয়ে দুই পা টেবিলের ওপর তুলে দিয়ে আয়েশ করে বসে আছে। তার দুপাশে বসে আছে দুজন কানাডিয়ান কলগার্ল। মেয়ে দুটোর পরনে নামমাত্র পোশাক। তারা অত্যন্ত নিপুণভাবে সিদ্দিকের খোলা বুকের উপর তাদের নরম আঙুল দিয়ে সুরসুরি দিয়েছে। সিদ্দিক চোখ বন্ধ করে সেই সুখ উপভোগ করছে। সোফার ঠিক উল্টো পাশে বসে আছে সিদ্দিকের আন্ডারওয়ার্ল্ডের দুই বন্ধু মনির আর সাকিব। মনির একটা দামি সিগারেটে কড়া টান দিয়ে একরাশ ধোঁয়া বাতাসে ছাড়ে। তার কপালে চিন্তার ভাস স্পষ্ট। মনির বলে, সিদ্দিক ভাই, আজ প্রায় 1.5 মাস হয়ে গেছে জাকির ভাই আর কামরুলের কোনো যোগাযোগ পাচ্ছি না। ওদের গ্যাংয়ের লোকদেরও হদিশ নেই আন্ডারওয়ার্ল্ডে। এমনকি তাদের সব টাকা, গ্যাং, যা যা লিগ্যাল আর ইনলিগালি বিজনেস ছিল সব রাতারাতি গায়েব হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না আসলে কি হচ্ছে ভাই। মনিরের কথা শেষ হতেই পাশে বসে থাকা সাকিব তার হাতের পিস্তলটা টেবিলে রেখে মনিরের কথায় সায় দেয়। সেও বেশ চিন্তিত। সাকিব সিদ্দিকের দিকে তাকিয়ে বলে, তাছাড়া হুট করে তাদের নিশানা আর নাম সব একসাথে হারাবে কেন সিদ্দিক ভাই? নিশ্চয়ই তারা দুজন আলাদা নয়, বরং এক হয়ে আমাদের আন্ডারওয়ার্ল্ডের সাম্রাজ্যের বিরুদ্ধে কোনো বড় ষড়যন্ত্র করছে। সিদ্দিক ভাই, তুমি পারলে নিজের উপর একটা কিছু করো। মনির আর সাকিবের কথা শুনে সিদ্দিকের ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে ওঠে। সে তার দুপাশে থাকা ক্যানাডিয়ান মেয়ে দুটোর কোমর থেকে হাত সরিয়ে দিয়ে সোজা হয়ে বসল। টেবিল থেকে একটা মদের বোতল হাতে নেয় সিদ্দিক। কোনো গ্লাসের তোয়াক্কা না করে সে বোতলের চিপি খুলে সরাসরি গলায় ঢেলে দিল। পরপর কয়েক ঢোক গিলে সে বোতলটা টেবিলের উপর রাখল। তারপর সে একটা লম্বা হাসি দিয়ে মনির আর সাকিবের দিকে তাকিয়ে বলে, মনে সাকিব, এই শহরের প্রতিটা গলির পিচ ধরা রাস্তা আমার বুটের নিচে পিষে যায় প্রতিদিন। এখানে সাইলেন্সার লাগানো পিস্তলের একটা ক্লিক শব্দ মানেই আস্ত পরিবারের ইতিহাস মাটির নিচে চিরতরে চাপা পড়ে যাওয়া। তোরা দুজন যাই করুক, আন্ডারওয়ার্ল্ড আমার ইশারাতে চলে। পরিবারের সামনে আমি একজন পাক্কা নামাজি, আর অন্ধকার জগতে আমি চরম পাপী। তবে টাকা আয় করা কোনো পাপ নয়, কারণ আল্লাহ বলেছে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করো। আমি সেটাই করি। মনির, খোঁজ লাগা ওরা আসলে কোথায় লুকিয়ে আছে। আর সাকিব, তুই খোঁজ কর। ব্ল্যাক ইগল নামে নতুন একটা গ্যাং এর উদয় হয়েছে। যে জগৎটা আমার চেনা, সেখানে নতুন কারো আগমন আমি কল্পনা করতে পারছি না। ওরা সবাই সিদ্দিকের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনে। সিদ্দিক শুধু নামে একজন ঠান্ডা মাথার রাজনৈতিক এমপি নয়, সে আসলে ভেতরের জগতে একজন চরম হিংস্র ও ক্ষমতা লোভী মানুষ। বছরের পর বছর সে এই শহরের এমপি পদটা নিজের কবজায় ধরে রেখেছে শুধু তার অস্ত্রের জোরে। নামে সে জনগণের প্রতিনিধি হলেও আড়ালে সিদ্দিকের আসল ব্যবসা হলো কোটি কোটি টাকার অবৈধ সোনার চোরাচালান। সিদ্দিক সোফা থেকে উঠে দাঁড়ায়। তার চোখ দুটো নেশা আর ক্ষমতার গরমে লাল হয়ে আছে। সে দুহাত ছড়িয়ে দিয়ে উন্মাদের মতো চিৎকার করে অট্টহাসি দিয়ে বলে, মানুষ মরে জান্নাত বা জাহান্নামে যায়, কিন্তু তারা একটা জিনিস ভুলে যায়, এই মাটিতে জ্যান্ত মানুষের জন্য জাহান্নামটা আমি নিজেই তৈরি করি। আল্লাহর বিচার যখন হবে তখন দেখা যাবে। আপাতত এই শহরের জীবন আর মৃত্যুর ফয়সালা আমার ইশারায় হবে। সিদ্দিকের এই ভয়ানক রূপ দেখে মনির আর সাকিব আর কোনো কথা বলার সাহস পায় না। তারা দুজনে মাথা নিচু করে সিদ্দিককে সালাম জানিয়ে বাংলো থেকে বেরিয়ে যায়। এই গল্পটির লেখক আবির হাসান নিলয়ের লেখা। মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে। এই গল্পের সব দায়িত্ব মিঠুন স্টোরি চ্যানেলের, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। ওদিকে বিরাট বড় একটি বাড়ির গেট দিয়ে রুষা তার সাধের নতুন স্কুটিটা নিয়ে ভেতরে ঢোকে। স্কুটির সামনের প্লাস্টিকের অংশটা পুরো ভেঙে চুরমার হয়ে লটকে আছে। রুষা রাগে ক্ষোভে আর অপমানে গাড়িটা গ্যারেজে লাথি মেরে পার্ক করলো সেটা। সে দ্রুত ড্রয়িং রুমে প্রবেশ করে সোফাতে ধপ করে বসে পড়ে। তার কপাল দিয়ে ঘাম ঝরছে। টেবিলের ওপর রাখা দামি চায়ের কাপটা সে রাগের মাথায় হাত দিয়ে ছুঁড়ে মারে মেঝেতে। ঝনঝন শব্দে চায়ের কাপটা ভেঙে টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। মেঝেতে কাপ ভাঙার শব্দ শুনে ভেতর ঘর থেকে দৌড়ে আসে রুষার মা রাহিদা।
রাহিতা এসে মেজের ভাঙা কাজ আর রুষার চেহারা দেখে বেশ অবাক হয়। সে মেয়ের কাছে এগিয়ে এসে কপালে হাত দিয়ে উদ্বেগের সাথে বলে, কি রে, কি হয়েছে তোর? এভাবে ঘরের জিনিসপত্র ভাঙছিস কেন? রুষা সোফা থেকে এক লাফে দাঁড়িয়ে নিজের চুল খামচে ধরে চিৎকার করে পুরো ঘর মাথায় তুলে বলে, হারামির বাচ্চা, কত বড় সাহস! মা, সে আমার নতুন স্কুটিটা ভেঙে গুঁড়ো করে দিয়েছে, আবার সবার সামনে আমায় কষে একটা চড় মেরেছে। মা, ওকে আমি নিজের হাতে গুলি করে মারবো। আমি ওর রক্ত দেখতে চাই। মেয়ের মুখে স্কুটি ভাঙার কথা শুনে রুষার মা রাহিতা দুই গালে হাত দিয়ে আফসোস করে বলে, কি, তোর স্কুটি ভেঙে ফেলেছে? তোর বাবা গত মাসে তোর বার্থডেতে কত টাকা খরচ করে গিফট করেছিল ওটা তোকে। হায় আল্লাহ, এত সুন্দর গাড়িটা নষ্ট করে দিল। মায়ের মুখে চরের কথার চেয়ে গাড়ির আফসোস শুনে রুষা আরো বেশি রেগে যায়। সে রাগে চিৎকার করে বলে, মা, সে আমাকে সবার সামনে চড় মেরেছে, আর তুমি ওই সামান্য স্কুটি নিয়ে পড়ে আছো। আমার এই গালটার অবস্থা দেখো তুমি। সত্যি চড় মেরেছে তোকে? হ্যাঁ, ভার্সিটি পার্কিং লটে সবার সামনে। রাহিতা ভালো করে জানে যে রুষা খুবই বদরাগী আর জেদি একটা মেয়ে। এ যাবৎকালে হাজার খানেক মানুষের ওপর হাত তোলার বিচার তার নামে এই বাড়িতে এসেছে। যদিও রুষার বাবা এমপি সিদ্দিক তার ক্ষমতার জোরে সেসব বিচার একতরিতে সামনে নেয়। রাহিতা আসলে মনে মনে খুব অবাক হয় মেয়ের মুখে চর খাওয়ার কথা শুনে, কারণ রুষা এ যাবৎকালে ভার্সিটির অনেক বড় বড় মস্তান ছেলেদের পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। ওর মা রাহিতাও তাকে বহুবার বুঝিয়েছে একটু ভদ্র ও নম্র হতে, কিন্তু রুষা হয়েছে পুরো তার বাবার মতো অহংকারী আর জেদি। সে জীবনে যা চায় তা যে কোনো মূল্যে আদায় করেই ছাড়ে। রাহিতা কোনো কথা না বলে মেয়ের লাল হয়ে থাকা গালের দিকে তাকিয়ে মনে মনে একটু মজাই পায়। রুষা মাকে চুপ থাকতে দেখে রাগের মাথায় মায়ের হাত ঝাঁকিয়ে বলে, কি হলো মা, কথা বলো না কেন? তুমি কি আমার অপমান দেখে খুশি হচ্ছ? তোকে সত্যিই চড় মেরেছে ছেলেটা? কে সে? বাপরে বাপ, এই শহরে এত বড় কলিজা কোন ছেলের আছে রে? আমি তো তাকে একবার সামনাসামনি দেখতে চাই। রুষা মায়ের এই ব্যঙ্গাত্মক কথা শুনে অপমানে প্রায় কেঁদেই ফেলার মতো অবস্থা করে। সে গালে হাত দিয়ে চোখ বড় বড় করে বলে, মা, তুমি আমার এই অপমানের মধ্যেও মজা নিচ্ছ? দেখো, চড়ে চুটে আমার গাল পুরো লাল করে দিয়েছে ওই হারামি ছেলেটা। ইউনিভার্সিটিতে মান সম্মান বলে আমার আর কিছুই অবশিষ্ট নেই। সব স্টুডেন্টদের সামনে আমায় থাপ্পড় মেরেছে ও মা। রাহিতা নিজের হাসি চেপে রেখে আরো একটু উস্কে দিয়ে মুখ বেঁকিয়ে বলে, বাহ, দারুণ তো। অবশেষে তোর উপযুক্ত একজন পুরুষ মানুষ পাওয়া গেছে তাহলে, যে তোকে সোজা করতে পারবে। দারুণ তো। উফ মা, তুমি খুবই খারাপ। আরে শোন, তুই এ পর্যন্ত কত জনকে পিটিয়েছিস গুনেছিস? তোর বিচার নিয়ে তোর বাবার কত টাকা খরচ হয়েছে সেটা কি জানিস? আর আজ একটা ছেলে একটা চড় দিয়েছে, সেটা নিয়ে ঘর মাথায় তুলেছিস। মা, কি মা? ছেলেটা কি এমনি এমনি মেরেছে? তুই কিছু বলিসনি? সে আমার স্কুটি ভেঙেছে। আর তুই? আমি একটু বকেছি। একটু মানে? রুষা আর কথা বলে না, সোফায় গিয়ে ধপ করে বসে পড়ে। রাহিতা পাশে বসে মেয়ের মাথায় হাত বোলায়, তারপর বলে, তোর বাবার মেজাজ পেয়েছিস, চা চা সাদাই করেই ছাড়িস। কিন্তু এই ছেলেটা যে তোকে চট দিয়েছে সে কিন্তু তোর মতোই জেদি। সাবধানে থাকিস। আমি ওকে ছাড়বো না মা। সেটা তোর ব্যাপার। আগে যা ফ্রেশ হয়ে আয়, খেতে হবে, তবে ছেলেটাকে দেখতে হবে। ছেলেটার ফ্যান হয়ে গেলাম। রুষার আগে নিজের দু পা মাটিতে আশ্রে সোফার কুশনটা মেঝেতে ছুঁড়ে মেরে গজগজ করতে করতে নিজের ঘরের দিকে চলে যায়। সে যাওয়ার সময় চিৎকার করে বলে, উফ মা, তুমি আসলেই খুব খারাপ। আমি বাবার কাছে এই বিচার দেব। বাবা ওই ছেলের চামড়া তুলে নেবে একটা। রাহিতা মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। সে মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যে রুষার এই অহংকার ভাঙার মতো অন্তত কেউ একজন এই শহরে জন্ম নিয়েছে। রাতের নিস্তব্ধতা গ্রাস করেছে পুরো শহরকে। চারতলা বিল্ডিংয়ের বিশাল ছাদের উপর দাঁড়িয়ে আছে রাফি। ঠান্ডা বাতাস তার চুলগুলো ছুঁয়ে যাচ্ছে। চারপাশের নিয়ন আলোর মৃদু আলো এসে পড়ছে তার গম্ভীর মুখে।
রাফির ঠিক পেছনে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে তার অত্যন্ত বিশ্বস্ত চারজন লোক, আসাদ, মহিব, রিশান আর নাইম। রাফিকে এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তারা কিছুটা চিন্তিত। আসাদ এক কদম এগিয়ে এসে রাফিকে প্রশ্ন করে, ভাই আজকে ভার্সিটিতে যাওয়া নিয়ে কি যেন একটা ঝামেলা হয়েছে শুনলাম, সবকিছু ঠিক আছে তো? রাফি ছাদের রেলিংয়ে হাত রেখে দূর আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। সে ধীরে ঘাড় ঘুরিয়ে তাদের দিকে তাকিয়ে বলে, তোরা তো দেখি সব খবরই রাখিস, তবে ঝামেলা একটু হয়েছে। একটা মেয়ের সাথে আজ আমার বেশ বড়সড় ঝগড়া হয়ে গেছে রে। রাফির কথা শুনে পেছনের সবাই বেশ অবাক হয়। রিহান আর নাইম একে অপরের দিকে তাকালো। নাইম কৌতূহল সামলাতে না পেরে জানতে চেয়ে বলে। রাফি মুস্কি হাসে। সে ছাদের মাঝখানে এসে সোফায় বসে বলে, আমি তো ভার্সিটিতে গেছিলাম সিদ্দিকের পরিবারের সবাইকে একে একে শেষ করে দিতে, যাতে সিদ্দিক নিজের বাঁচার তাগিদে নিজে থেকে আমার কাছে এসে ধরা দেয়। কিন্তু সিদ্দিকের মেয়েটার সাথে আজ হঠাৎ করেই আমার একটা ঝামেলা হয়ে গেল। মেয়েটা দেখতে কিন্তু ভীষণ সুন্দরী। এমন মায়াবী আর সুন্দরী মেয়েকে আসলে মারা যায় না, এদেরকে ভালোবাসা দিয়ে সারা জীবন আগলে রাখতে হয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সিদ্দিকের সাথে এবার অন্যভাবে খেলতে হবে, ওকে মারার জন্য অন্য প্ল্যান করতে হবে। রাফির মুখে এই কথা শুনে আসাদ, মহিব, রিশান আর নাইম সবাই চমকে গেল। তাদের কঠোর মনের ভাই হঠাৎ একটা মেয়ের সৌন্দর্যের প্রশংসা করছে, এটা তারা কল্পনাও করতে পারছে না। মহিব অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে বলে, ভাই, তুমি কি ওই মেয়ের প্রেমে পড়ছো? কিন্তু ও তো আমাদের শত্রু সিদ্দিকের মেয়ে। শত্রুর মেয়ের প্রেমে পড়া বিষয়টা কেমন যেন দেখায় ভাই। ও আমাদের শত্রু। হ্যাঁ ভাই, মাহিব ঠিক বলেছে। সিদ্দিকের রক্ত ওর শরীরে বইছে। এই আন্ডার ওয়ার্ল্ডের খেলোয়াড় আবেগের কোনো স্থান নেই ভাই। ও আপনার ক্ষতি করতে পারে। সিদ্দিকের মেয়ে মানে বিপদ। ওর মেয়ের কাছে গেলে নিজেই ফাঁদে পড়বে। রাফি তাদের সবার কথা মন দিয়ে শোনে, কিন্তু তার সিদ্ধান্তের কোনো নড়চড় হয় না। সে নিজের বুকে হাত দিয়ে একটু নরম সুরে বলে, তোরা যাই বলিস না কেন, আমার মন এখন শুধু ওই মেয়েটাকেই চাই রে। ভাই আন্ডারওয়ার্ল্ডে জাকির আর কামরুলকে শেষ করেছি, বাকিরা চুপ থাকবে না। এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখা দরকার। শত্রুর মেয়ের দিকে মন দিলে সব উল্টাপাল্টা হয়ে যাবে। তোরা ঠিকই বলছিস, কিন্তু এই প্ল্যানটা আমার কাজে লাগবে। সিদ্দিকের মেয়েকে কাছে রাখতে পারলে সিদ্দিককে চাপে রাখা যাবে। তবে তোরা একটা জিনিস ভুলে যাস না, আমরা আন্ডারওয়ার্ল্ডের দুজন ক্ষমতাধর ব্যক্তি জাকির আর কামরুলকে অলরেডি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আমাদের এই ব্ল্যাক ইগল গ্যাংয়ের উত্থান দেখে বাকি শত্রুরা কিন্তু হাত গুটিয়ে চুপচাপ বসে থাকবে না। আসাদ আর মহিব, তোরা দুজন এখনই চারদিকে কড়া খোঁজ লাগা যে কেউ আমাদের এই নতুন গ্যাংয়ের ওপর নজর রাখছে কিনা। রাফির আদেশ পেয়ে আসাদ আর মহিব মাথা নিচু করে সম্মান জানায়। তারা বলে, ওকে ভাই, আমরা এখনই লোক লাগিয়ে দিচ্ছি। তারা চারজন রাফির কাছ থেকে বিদায় নিয়ে ছাদ থেকে নেমে চলে যায়। রাফি আবার একা হয়ে আকাশের দিকে তাকায় আর মনে মনে রুষার মায়াবী মুখের ছবিটা কল্পনা করে মুস্কি হাসে। ওদিকে রাত গভীর হতেই এমপি সিদ্দিক তার বাড়িতে ফিরে আসে। কাজের লোক খাবার টেবিলে সব খাবার সাজিয়ে রেখেছে। সিদ্দিক হাত মুখ ধুয়ে এসে খাবার টেবিলের প্রধান চেয়ারটায় বসে। ঠিক তখনই রুষা বসার ঘর থেকে রাগ আর ক্ষোভ নিয়ে এসে ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে ধপ করে বসে পড়ে। তার মুখটা রাগে থমথম করছে। সিদ্দিকের একমাত্র আদরের মেয়ে রুষা। মেয়ের এমন মলিন মুখ দেখে সিদ্দিকের বুকটা কেঁপে ওঠে। সে অত্যন্ত আদর মাখা গলায় রুষাকে ডেকে বলে, কি হয়েছে আমার মামুনির? মুখটা আমার কালো করে আছিস কেন? বাবার মুখ থেকে এমন আদর পাওয়ার সাথে সাথেই রুষার এতক্ষণের চেপে রাখা কান্না বাঁধ ভেঙে যায়। সে হট করে ভ্যা ভ্যা করে ছোট্ট বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। মেয়ের চোখের পানি দেখে সিদ্দিক একদম উত্তেজিত হয়ে পড়ে। সে চামচটা প্লেটে রেখে সোজা হয়ে বসে রুষাকে থামানোর আপ্রাণ চেষ্টা করতে করতে বলে, আরে মা, কাঁদিস না। আমাকে বল, কি হয়েছে তোর? কে তোকে কষ্ট দিয়েছে?
রুষার কান্না দেখে পাশে বসা তার মা রাহিতা চরম বিরক্ত হয়। সে রুষাকে ধমক দিয়ে কড়া গলায় বলে, রুষা, তোর এই ওভার অ্যাক্টিং করা কান্না এবার বন্ধ করতো। চুপচাপ নিজের খাবারটা খেয়ে নে, সারাদিন শুধু বাহানা তোর। আহ, তুমি থামো তো রাহিতা, মেয়েটা কাঁদছে আর তুমি ওকে বকছো। কি হয়েছে রুষা মা, তোকে কি তোর মা বকেছে? রুষা চোখ মুছে বাবার দিকে তাকিয়ে আজকের ভার্সিটির পার্কিং লটের ঘটে যাওয়া অপমান আর চড় খাওয়ার সব ঘটনা এক এক করে বলতে শুরু করে। সে বিচার দিয়ে বলে, আজ ভার্সিটিতে একটা ছেলে আমার নতুন স্কুটিটা ধাক্কা মেরে একদম ভেঙে ফেলেছে বাবা। আমি যখন তাকে বকেছি তখন সে সবার সামনে আমার গালে কষে একটা চড় মেরেছে। বাবা, সে তোমার ক্ষমতার ভয়ও পায় না। আমি এর বিচার চাই। মেয়ের মুখে চড় খাওয়ার কথা শোনা মাত্রই সিদ্দিক যেন পুরো পাগল হয়ে যায়। তার মাথায় রক্তের গতি বেড়ে যায়। সে চেয়ার ছেড়ে এক ঝটকায় উঠে দাঁড়ালো। আদরের মেয়ের গায়ে এই শহরের কেউ হাত তোলার দুঃসাহস দেখিয়েছে, এটা সে বিশ্বাসই করতে পারছে না। সে চমকে উঠে তোতলাতে তোতলাতে রাগত স্বরে বলে, কি, আমার মেয়ের গালে হাত তুলেছে? এত বড় দুঃসাহস এ শহরে কার হলো? আহ, আগে খেয়ে নাও তো, তোমার মেয়ের দোষ আছে, আগে খেয়ে নাও। চুপ থাকো। সিদ্দিকার এক মুহূর্ত সময় নষ্ট না করে পকেট থেকে ফোন বের করে মনিরকে কল দেয়। ওপাশ থেকে মনির ফোন ধরতে সিদ্দিক বলে, মনির, তুই কালকেই একদল লোক নিয়ে ভার্সিটিতে কালুকে পাঠাবি। আমার মেয়ের গালে যে কুত্তার বাচ্চা হাত তুলেছে তাকে যে কোনো মূল্যে হোক খুঁজে বের কর। আমি ওর জ্যান্ত চামড়া ছাড়াবো। কি শুরু করলা বাবা মেয়ে? বাবার কথা শুনে রুষা জেদি গলায় বলে, না বাবা, আমি এটা নিজে সামলাবো। তোমার লোকদের বলো আমার সাথে থাকতে। পারবি তুই? তোমার মেয়ে না আমি, অবশ্যই পারবো। ওরে এমন শিক্ষা দেব যা ও সারা জীবন মনে রাখবে। সিদ্দিক কয়েক মুহূর্ত চুপ থাকে, তারপর ফোনে বলে, মনির থাক, কালুদের বলবি রুষার সাথে দেখা করতে, পরে কথা হবে। কল রেখে দিয়ে সিদ্দিক আবার চেয়ারে বসে। মেয়ের আত্মবিশ্বাস দেখে সিদ্দিক শান্ত হয় এবং আবার চেয়ারে বসে। এরপর সবাই মিলে চুপচাপ রাতের খাবার খেতে বসে। খাবার শেষ করে সিদ্দিক নিজের জরুরি কাজের কথা বলে ঘর থেকে বেরিয়ে বাইরে চলে যায়। সিদ্দিক চলে যাওয়ার পর ড্রয়িং রুমে একা পেয়ে রাহিতা রুষাকে বলে, হয়েছে তো, এবার খুব খুশি হয়েছিস তো নিজের বাবাকে উস্কে দিয়ে? একটা সাধারণ ছেলেকে এভাবে তোদের গুন্ডা দিয়ে মার খাওয়াবি? এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না রুষা। যা শুনেছি আজ পার্কিং লটের দোষটা পুরোপুরি তোর নিজেরই ছিল। তোকে ওই ছেলেটা নিজ থেকে সরি বলেছে, বারবার মাপ চেয়েছে, এমনকি তোর স্কুটিটা সম্পূর্ণ ঠিক করে দেবে বলেছে। তবুও তুই অহংকার করে তাকে যাচ্ছে তাই বলে অপমান করেছিস। এমপির মেয়ে বলে অতিরিক্ত অহংকার দেখানোর কারণেই তুই আজ ওই চটটা খেয়েছিলি। মায়ের মুখে ওই ছেলের পক্ষ শুনে রুষার আগে চেঁচিয়ে বলে, উফ মা, তুমি প্লিজ এখন থামো তো, আমার ভালো লাগছে না। ওই রাস্তার ভিখারি ছেলেটা আমাকে সবার সামনে হাত তুলেছে আমার গায়ে। ওরে যদি আমি কালকে পিটিয়ে হসপিটালে না পাঠিয়েছি তবে আমার নামও এমপি সিদ্দিকের মেয়ে রুষা না। রুষার আগে গজগজ করতে করতে নিজের ঘরের দিকে চলে যায়। রাহিতা শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের দিকে তাকিয়ে থাকে। পরের দিন সকালের উজ্জ্বল রোদ এসে পড়েছে ভার্সিটির বিশাল চত্বরে। ভার্সিটির মেইন বিল্ডিংয়ের সামনে ফাঁকা জায়গায় একটা দামি কালো গাড়ির উপর দুপা ক্রস করে বেশ ভাব নিয়ে বসে আছে রুষা। তার পরনে দামি আধুনিক পোশাক, চোখে কালো সানগ্লাস। আর রুষার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে লম্বা চওড়া গড়নের 5 জন ছেলে। তাদের সবার হাতে রয়েছে হকস্টিক, লোহার রড আর ধারালো সব অস্ত্র। তারা সবাই এমপি সিদ্দিকের পার্সোনাল গ্যাংয়ের কুখ্যাত গুন্ডা। ক্যাম্পাসে ঢুকতে গিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা সবাই এই দৃশ্য দেখে ভয়ে কাঁপছে। তারা সবাই এক কোণে জড়ো হয়ে ফিসফিস করছে এবং মনে মনে গতকালের সে ছেলে রাফির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সবাই ভাবছে আজ হয়তো ওই নিরীহ ছেলেটাকে এই গুন্ডারা মেরে ফেলবে। ঠিক এমন সময় ক্যাম্পাসের মেন গেট দিয়ে নিজের সেই পুরনো মডেলের বাইকটি নিয়ে প্রবেশ করে রাফি। তার চোখে মুখে কোনো ভয়ের লেশ মাত্র নেই, বরং এক অদ্ভুত শান্তভাব। রাফি বাইকটা পার্কিং লটে সুন্দর করে রেখে ধীর পায়ে মেন বিল্ডিংয়ের দিকে হাঁটা শুরু করে। রাফিকে দেখা মাত্রই রুষা গাড়ির উপর থেকে নেমে আসে। সে সানগ্লাসটা কপালে নামিয়ে চিৎকার করে রাফিকে উদ্দেশ্য করে ডাক দেয়, এই চান্দু এদিকে আয়।
রাফি রুষার গলার আওয়াজ শুনে একবার ঘাড় ঘুরিয়ে শান্ত চোখে তাকায়, কিন্তু সে কোনো পাত্তা না দিয়ে আবার সামনের দিকে চলে যাবার জন্য পা বাড়ায়। রাফিকে এভাবে চলে যেতে দেখে রুষার রাগ চরমে উঠে যায়। সে রাগে জোরে চিৎকার করে ডাক দেয় রাফিকে। ওই হারামির বাচ্চা, এদিকে আই বলছি, না হলে তোরে আজকে এখানেই জ্যান্ত মেরে মাটিতে পুঁতে ফেলবো। রাফি মনে মনে হাসে এবং বুঝে যায় যে পাগলিটা আজ দলবল দিয়ে এসেছে। সে ধীর স্থির পায়ে রুষার সামনে এসে দাঁড়ালো। রুষা এক মুহূর্ত সময় নষ্ট না করে রাফির শার্টের কলারটা শক্ত করে ধরে নিজের দিকে হ্যাঁচকা টান দেয়। সে রাগত স্বরে বলে, তোকে ডাকছি এতক্ষণ ধরে, কান কম শুনিস তুই? হ্যাঁ, রাফি নিজের কলার থেকে রুষার হাতটা আলতো করে সরিয়ে দেয়। সে নিজের শার্টটা একটু ঠিক করে মুচকি হেসে মজার সুরে বলে, ও, আপনি আমাকে ডাকছেন? কিন্তু আমার নাম তো চান্দু নয় আপু, তাই আপনি চান্দু বলে ডাকলে আমি শুনবো কিভাবে বলুন? রাফির থেকে এমন কথা শুনে রুষার মাথার রক্ত চড়ে যায়। সে রাফিকে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করে বলে, খুব বড় বড় কথা তোর, তাই না রে? একটু পেছনের দিকে তাকিয়ে দেখ আমার। এই দেখ, 5 জন ছেলে আমার বাবা স্পেশাল ভাবে পাঠিয়েছে তোকে সোজা হসপিটালে পাঠানোর জন্য। তোকে আজ পিটিয়ে আধমরা করে হসপিটালে পাঠাতেই আমি এখানে এসেছি। রাফি তাদের হাতের অস্ত্র আর চেহারার দিকে তাকিয়ে একটুও ভয় পায় না, বরং সে মনের সুখে শব্দ করে হাসতে থাকে। সে বেশ ভাব নিয়ে রুষার একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালো। রুষাকে চারপাশ থেকে ভালো করে অবলোকন করে তাকে নিয়ে মজা ওড়ানো শুরু করে সে। 5 জন ছেলে শুধু আমার জন্য? এত সম্মান দেওয়ার দরকার ছিল না। হি হি হি। হাসছিস? এক্ষুনি হাসি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তুমি কি সত্যি রাগী নাকি ভান করছো? কারণ রাগী মেয়ে দেখতে এত সুন্দর লাগে না সাধারণত, তোমার ক্ষেত্রে ব্যতিক্রম। রুষা রাফির এমন কথা শুনে রাগে যখন রাফির গালে জোরে একটা চড় মারতে হাত তোলে, ঠিক তখনই রাফি রুষার হাতটা ধরে ফেলল। রুষা কিছু বুঝে ওঠার আগেই রাফি অন্য হাত দিয়ে রুষার কোমর জড়িয়ে ধরে তাকে একদম নিজের বুকের সাথে চেপে নিয়ে আসে। আচমকা এই ক্লোজ পজিশনে চলে আসায় রুষার চোখ দুটো চড়ক গাছ হয়ে গেছে। রাফি রুষার চোখের দিকে তাকিয়ে বলে, শোনো মেয়ে, এত সুন্দর একটা মায়াবী শরীর আর নিখুঁত চেহারা নিয়ে তোমার মতো অপ্সরাকে এই উগ্র রাগ একদম মানায় না গো। তোমার এই নরম তুলতুলে গালে চড় মারতে নেই, বরং এখানে ভালোবাসার মিষ্টি চুমু দিতে হবে। এই কথা বলেই রাফি সবাইকে অবাক করে দিয়ে রুষার নরম গালে ঠোঁট ছুঁয়ে একটা গভীর চুমু এঁকে দেয়। চারপাশে শখানেক ছাত্রছাত্রী এই দৃশ্য দেখে নিজেদের চোখ কপালে তুলে ফেলে। রুষা অপমানের লজ্জায় আর চরম বিস্ময়ে কয়েক সেকেন্ড পাথরের মতো জমে গেল। তারপর সে নিজেকে এক ঝটকায় রাফির বুক থেকে ছাড়িয়ে নিয়ে দূরে পিছিয়ে গেল। সে নিজের গাল হাত দিয়ে মুছতে মুছতে চিৎকার করে গালি দিয়ে বলে, এ কুত্তা, তোর এত বড় সাহস! তুই আমার গায়ে হাত দিস? আমার রুষা আর সহ্য করতে না পেরে পাশের জনের থেকে একটা হকস্টিক কেড়ে নিল। সে জোরে রাফির হাতের কবজিতে একটা বাড়ি মারল। রাফি আঘাতটা সয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে। রুষা হাঁপাচ্ছে আর বলে, তোর এই সাহস দেখে আমি সত্যি অবাক হচ্ছি রে। আজ তোর রেহাই নেই। রাফি শুধু একটু হাসে। ঠিক তখনই রুষার পেছনের এক গুন্ডা ছেলে ধারালো একটা বড় ছুরি হাতে নিয়ে রাফির দিকে আসে। ছেলেটা যখন ছুরি দিয়ে রাফির পেটে আঘাত করতে যায়, রাফি ছেলেটার কবজি মুচড়ে ধরে। মোট করে একটা শব্দ হতেই ছেলেটার হাত থেকে ছুরিটা রাফির নিজের হাতে চলে আসে। রাফি ছুরিটা কেড়ে নিয়েই থামে না। সে অত্যন্ত দ্রুত গতিতে ছুরি চালানোর এক অদ্ভুত ম্যাজিক স্টাইলে ছেলেটার শার্ট আর প্যান্টের কাপড় এক এক করে কুচি কুচি করে ছেড়ে দিতে থাকে। রাফির হাতের ছুরির আঘাত ছেলেটার শরীরে একটুও লাগে না, কিন্তু তার গায়ের সমস্ত পোশাক ছিঁড়ে মাটিতে পড়ে যায়। ছেলেটার নিজের এই অর্ধনগ্ন অবস্থা দেখে লজ্জায় 2 হাত দিয়ে শরীর থেকে এক দৌড়ে ওখান থেকে দূরে সরে গেল। রাফির এমন কাণ্ড দেখে বাকি 4 জন রাফির দিকে এগোনোর সাহস পায় না। একজন এগিয়ে আসে। রাফি তার দিকে তাকিয়ে বেশ রিল্যাক্স মোডে বলে, আরে রিল্যাক্স ব্রো, তোমরা শুধু শুধু কেন যে একটা আতপাগলি জেদিমের পাল্লায় পড়ে এখানে আমার হাতে মার খেতে এসেছো? নিজেদের জীবনের মায়া থাকলে অস্ত্র ফেলে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকো।
ছেলেগুলো আর এক পাও সামনে আগায় না। ছেলেদের এভাবে কাপুরুষের মতো দাঁড়িয়ে থাকতে দেখে রুষা রেগে যায়। সে অন্য এক ছেলের হাত থেকে ধারালো ছুরি নিজেই ছিনিয়ে নিল। রুষার আগে রাফির বুকের দিকে ছুরিটা মারতে যায়, কিন্তু রাফি দ্রুত রুষার হাতটা ধরে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে নিজের দেহের সাথে লক করে ফেলে। রুষা ছটফট করতে থাকে। রাফি রুষার কানের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, আমি আসলেই তোমার প্রেমে পড়ে গেছি মেয়ে। তুমি যখন এভাবে বিষাক্ত সাপের মতো ফোঁস করো তখন তোমাকে দেখতে আমার আরও বেশি ভালো লাগে। রুষার দলের অন্য একটা ছেলে যখন রাফিকে পেছন থেকে মারতে আসে, রাফি তখন রুষাকে এক হাতে ধরে রেখে অন্য হাত দিয়ে ছেলেটার চোয়াল বরাবর একটা ঘুষি মারে। ঘুষি খেয়ে লোকটা দাঁত ভেঙে মাটিতে লুটিয়ে পড়ল। এই অবস্থা দেখে বাকি 3 জন গুন্ডা দৌড়ে ক্যাম্পাস থেকে পালিয়ে বাঁচে। রুষা তখনও রাফির বাঁধন থেকে মুক্ত হওয়ার জন্য নিজের হাতের ছুরিটা উল্টো করে চালাতে যায়, কিন্তু তাড়াহুড়োর আর রাগের মাথায় ভুল করে সেই ধারালো ছুরির পোষ রুষার নিজের বাম হাতের তালুর এক কোণায় লেগে গেল। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে রুষার হাত থেকে। রুষা যন্ত্রণায় আর ভয়ে ওখানে বসে পড়ে, ভ্যা ভ্যা করে কেঁদে ফেলে। রুষাকে এভাবে কাঁদতে দেখে রাফির মনটা আকুল হয়ে গেল। সে দ্রুত রুষার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সে রুষার রক্তাক্ত হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। রাফি অত্যন্ত যত্ন সহকারে রুষার চোখের পানি মুছে দিয়ে আফসোসের সুরে বলে, ইস, কতখানি কেটে গেল দেখেছো? বোকা মেয়ে, মেয়েদের হাতে এসব ছুরি কাচি ধরতে হয় না, না জেনে ধরলে এমন করে নিজের হাত কাটবে। চলো আমার সাথে, ড্রেসিং করতে হবে। রুষা নিজের হাত টেনে নেওয়ার চেষ্টা করতে করতে কান্নার সুরে জেদ দেখিয়ে বলে, যাবো না আমি তোর সাথে, দূর হ আমার সামনে থেকে। তাহলে এখানে বসে কাঁদো, আমি আসছি। রাফি দৌড়ে চলে যায় সেখান থেকে। 2 মিনিট পর একটা ফ্রেশ পানির বোতল, ডেটল, স্যাভলন তুলো আর কাটার মলম সহ ব্যান্ডেজের পুরো বক্স এনে হাজির করে। সে জোর করে রুষার হাতটা নিজের কোলের উপর রাখে। প্রথমে পানি আর স্যাভলন দিয়ে রুষার ক্ষতস্থানটা খুব আলতো করে ধুয়ে দেয় সে। রুষা যন্ত্রণায় উফ করে উঠলে রাফি তাতে ফু দেয়। তারপর মলম লাগিয়ে খুব সুন্দর করে একটা ব্যান্ডেজ বেঁধে দেয় রুষার হাতে। কাজ শেষ করে রাফি রুষার চিবুকটা ধরে মুখটা একটু উঁচু করে মিষ্টি হেসে বলে, শোনো, তোমার মতো সুন্দরী মেয়ের হাতে এসব ধারালো ছুরি নয়, বরং নিজেকে সাজানোর সুন্দর জিনিসপত্র রাখতে হয়। টেক কেয়ার সুইটহার্ট। আর হ্যাঁ, আজকে বাড়ি গিয়ে তোমার ওই পাওয়ারফুল এমপি বাবাকে পরিষ্কার ভাষায় বলে দিও যে তার হবু জামাই আজকে তার আদরের মেয়েকে খুব যত্ন করে জামাই আদর করেছে। বুঝছো কিছু? রাফি রুষার গালে আলতো করে একটা টোকা দিয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে উঠে দাঁড়ালো। সে ক্লাসের দিকে হেঁটে চলে যেতে থাকে। ঠিক তখনই রাফির সেই পরিচিত 2 বন্ধু মিরাজ আর মামুন তার পাশে এসে দাঁড়ালো। ক্যাম্পাসের সবাই তখন রাফির এই কাজের প্রশংসা করছে এক নাগাড়ে। মিরাজ বলে, ভাইরে ভাই, তুমি আজ তো একটা জিনিয়াস। এই প্রথমবার এই ভার্সিটির ইতিহাসে রুষা কাউকে পিটিয়ে হাসপাতালে পাঠাতে পারলো না, বরং সে নিজে আহত হয়ে কান্নাকাটি করছে। তুমি ওর অহংকার পুরো ভেঙে চূর্ণ করে দিয়েছো ভাই। একদম ঠিক বলেছিস মিরাজ। রাফি আজ যা দেখালো তা পুরো সিনেমার হিরোকেও হার মানায়। রাফি তাদের কথায় শুধু মৃদু হাসে। ওদিকে মাঠের মাঝখানে রুষা রাগে, দুঃখে আর চরম অপমানে চারপাশের ছাত্রছাত্রীদের দিকে তাকায়। সবাই তাকে দেখে হাসাহাসি করছে। রুষার বান্ধবী তিশা তখন দৌড়ে এসে রুষার ব্যান্ডেজ করা হাত দেখে বলে, ও মাই গড রুষা, এই সাধারণ ছেলেটার এত বড় সাহস যে তোকে সবার সামনে কিস করলো, আবার তোর লোকজনকে মেরে তোকে এই অবস্থায় রেখে চলে গেল। তুই এটা এভাবে ছেড়ে দিবি রুষা? তোর বাবার মান সম্মান তো শেষ। তিশার এই কথা শুনে রুষা রাগে নিজের দাঁত কামড়ে ধরে মাঠের মাটির দিকে তাকায়। একটা পুরনো ট্রলারের ভিতর সাকিব পড়ে আছে। চারপাশ অন্ধকার, চারদিকে শুধু পোড়া মোবিল আর নোনা পানির এক তীব্র গন্ধ ভেসে আসে। ট্রলারটি নদীর ঢেউয়ের তালে তালে দুলছে। এই অন্ধকার ঘরের নোংরা কাঠের মেঝেতে হাত পা শক্ত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পড়ে আছে সাকিব। তার পুরো মুখটা একটা কালো নোংরা কাপড় দিয়ে শক্ত করে বাঁধা, যার কারণে সে ঠিকমতো শ্বাস পর্যন্ত নিতে পারছে না। সাকিবের পুরো পিঠ আর কোমর ব্যথায় টনটন করছে। কিছুক্ষণ আগেই তাকে কালো পোশাক পরা কয়েকজন ছেলে লোহার রড দিয়ে পিটিয়েছে।
কয়েক ঘন্টা আগের কথা, সাকিব শহরের একদম বাইরের এলাকার এক বিশ্বস্ত খবরই ছেলের কাছ থেকে একটি অত্যন্ত গোপন ও ভয়ানক ইনফরমেশন পেয়েছিল। সেই ছেলেটি ফোন করে সাকিবকে জানিয়েছিল যে আন্ডারওয়ার্ল্ডের নতুন আবির্ভূত ব্ল্যাক ইগল গ্যাংয়ের লিডার আসলে অন্য কেউ নয়, বরং তাদের পুরনো পরিচিত এক শত্রুর ছেলে, যে কিনা তাদের 5 জনকে দুনিয়া থেকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য এক ভয়ানক প্রতিশোধের নেশা নিয়ে এই শহরে ফিরে এসেছে। জাকির আর কামরুল মির্জাকে মূলত সেই ছেলেই জ্যান্ত কবর দিয়ে আর বোমা মেরে উড়িয়ে দিয়ে হত্যা করেছে। এই খবরটি এমপি সিদ্দিককে দেওয়ার জন্য সাকিব তার ফোন থেকে 2-3 বার সিদ্দিকের নাম্বারে কল করার চেষ্টা করেছিল, কিন্তু ঠিক সেই সময়ই সাকিবের কপাল খারাপ থাকায় ফোনের চার্জ শেষ হয়ে যায় এবং মোবাইলটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। সাকিব তখন আর কোনো উপায় না দেখে তড়িঘড়ি করে নিজের গাড়িটি নিয়ে সিদ্দিকের অফিসের দিকে রওনা দেয়, কিন্তু মাঝপথে নির্জন অন্ধকার রাস্তায় আসতেই সে দূর থেকে দেখতে পায় যে পুরো রাস্তা জুড়ে কয়েকজন ছেলে মারামারি করছে। সাকিব তখন গাড়ি থেকে নেমে কিছুটা রেগে গিয়ে তাদের থামাতে যায়। সে ছেলেদের উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলে, কিরে তোমরা মাঝ রাস্তায় এভাবে রাস্তা ব্লক করে ঝামেলা করছো কেন? সরো, না হলে তোমাদের উপরে গাড়ি চালিয়ে দিব। সাকিবের এই কথা শেষ হওয়ারও সুযোগ পায় না। ঠিক তখনই অন্ধকার থেকে একটি ছেলে সাকিবের পেছন থেকে এসে তার ঘাড়ে লোহার রড দিয়ে জোরে একটি বাড়ি মারে। সে তীব্র আঘাতে সাকিব মাটিতে আছড়ে পড়ে যায়। তারপর 4-5 জন ছেলে মিলে সাকিবের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার বুকে এবং পিঠে লাগাতার লাথি আর ঘুষি মারতে থাকে। প্রচণ্ড মারের চোটে সাকিব কয়েক মিনিটের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলে। এরপর সেই ছেলেরা সাকিবের হাত পা আর মুখ শক্ত করে কালো কাপড় দিয়ে বেঁধে তাকে গাড়ির ডিকিতে ভরে সোজা এই ট্রলারের ভেতরে নিয়ে এসেছিল। বর্তমানে ট্রলারের মেঝেতে পড়ে থাকা সাকিবের ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতে এসে চোখ পিট করে তাকালো, দেখতে পায় তার ঠিক সামনে 5 জন ছেলে আছে। তাদের মধ্যে 4 জন ছেলে দাঁড়িয়ে আছে আর মাঝখানের একটি চেয়ারে বসে আছে এক যুবক। সে ধীরে সিগারেট খাচ্ছে। সে বসে থাকা ছেলেটি আর কেউ নয়, স্বয়ং ব্ল্যাক ইগল গ্যাংয়ের লিডার রাফি। রাফি সিগারেটের ধোঁয়া সাকিবের মুখের উপর ছেড়ে দিয়ে এক নিষ্ঠুর শীতল হাসি দেয়। সে সাকিবের দিকে ঝুঁকে পড়ে শান্ত গলায় বলে, কিরে, চোখ খুলেছিস তাহলে? ভালো করে তাকিয়ে দেখ তো, আমাকে চিনতে পারছিস কিনা? সাকিব আঙ্কেল। সাকিব কোনো কথা বলতে পারে না। সে শুধু কালো কাপড়ের ভেতর থেকে শব্দ করে মাথা ঝাঁকাতে থাকে। রাফি সোজা হয়ে বসে তার হাতের জ্বলন্ত সিগারেটটায় আরও একটা টান দিল। তারপর সে চোখের ইশারায় তার পাশে দাঁড়িয়ে থাকা আসাদকে একটা ইশারা দেয়। রাফির ইশারা পাওয়া মাত্রই আসাদ এগিয়ে আসে এবং সাকিবের মুখ থেকে সেই শক্ত করে বাঁধা কালো কাপড়টা খুলে সরিয়ে দিল। মুখ খুলতেই সাকিব হাঁ করে জোরে জোরে শ্বাস দিতে শুরু করেছে। সে ভয়ত গলায় হাঁপাতে রাফির মুখের দিকে তাকালো। আলোর নিচে রাফির চেহারাটা স্পষ্ট হতেই সাকিবের চোখের মনি ভয়ে কোটর থেকে বেরিয়ে আসতে চায়। সে অস্ফুট স্বরে বলে, রাফি তুই বেঁচে আছিস? রাফি দোহাই লাগে, আমার কথা শোন বাবা। আমি তোর পরিবারের সাথে কিছু করিনি, যা করার সব ওই সিদ্দিক করেছে। সরি, সব মেইন প্ল্যান ছিল তোর বাবাকে মাঝ রাস্তায় থেকে সরিয়ে দেওয়ার, তোর বাবার কোটি কোটি টাকা আর সোনার বিজনেস কেড়ে নেওয়ার লোভেই সিদ্দিক ওই রাতে তোদের বাড়িতে হামলা করায়। আমাকে শুধু শুধু ধরিস না বাবা, আমি ভুল করেছি সিদ্দিকের সাথে থেকে। তুই যা বলবি আমি তাই করব। আমাকে শুধু জ্যান্ত ছেড়ে দে বাবা। সাকিবের মুখে নিজের বাবার খুনের কথা শুনে রাফির নিজের রাগ ধরে রাখতে পারে না। সে আচমকা এক পৈশাচিক অট্ট হাসি দিয়ে ওঠে। ট্রলারের পুরো অন্ধকার ঘরটা রাফির হাসির শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। রাফি হাসতে হাসতে হুট করে গম্ভীর হয়ে গেল। সে চেয়ার থেকে উঠে এসে সাকিবের বুকের উপর নিজের বুট জুতো দিয়ে জোরে একটা লাথি মারে। সাকিব যন্ত্রণায় কুকিয়ে উঠলে রাফি তার কলার চেপে ধরে চিৎকার করে বলে, ভুল করেছিস শালা মাদারচাঁদ। আজ বাঁচার জন্য আমার বাবার নাম ধরে আকুতি করছিস। সেদিন তোরা যখন আমার নিরপরাধ মা বাবা আর নিষ্পাপ ছোট বোনটাকে পৈশাচিক আনন্দে কুচি কুচি করে কাটছিলি, তখন তোদের এই দয়া কোথায় ছিল রে শুয়োরের বাচ্চা? আজ দীর্ঘ 10 বছর ধরে আমি এই বুকে সেই তীব্র যন্ত্রণার আগুন পুষে রেখেছিলাম। তোরা তো সেদিন আমাকেও মরা ভেবে রাস্তার ধারে ড্রেনে ফেলে দিয়ে এসেছিলি, কিন্তু আল্লাহর ইচ্ছায় আমি বেঁচে ফিরে এসেছি। তোদের এক একজনকে
জাহান্নামের স্বাদ দেখানোর জন্য। সাকিব তখন যন্ত্রণায় আর ভয়ে কাঁদতে কাঁদতে রাফির পা দুটোর দিকে নিজের বাঁধা হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। সে অনুনয় বিনয় করে অত্যন্ত করুণ সুরে নিজের প্রাণ ভিক্ষা চেয়ে বলে, রাফি বাবা, আল্লাহর দোহাই লাগে, আমাকে মাফ করে দে। তুই চাইলে আমি তোকে সিদ্দিকের সমস্ত গোপন আড্ডার খোঁজ এনে দেব। সিদ্দিকের যত কালো টাকা আছে সব তোকে এনে দেব। আমাকে এভাবে মেরিস না বাবা, আল্লাহর দোহাই লাগে, আমাকে ছেড়ে দে। চুপ কর কুত্তার বাচ্চা। আমার পরিবারও সেদিন তোদের সামনে হাত জোর করে আল্লাহর দোহাই দিয়েছিল, কিন্তু তোরা সেদিন কারো কথা শুনিসনি। আজ এই শহরে জীবন আর মৃত্যুর ফয়সালা আমার ইশারায় হবে। তোকে আমি এক কোপে মারবো না, তোকে আমি তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। এই কথা বলেই রাফি কোনো দয়ামায়া না দেখিয়ে সাকিবের বাম হাতের একটা আঙুল ছুরির এক কোপে কেটে আলাদা করে দিল। সাকিব তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠে, কিন্তু রাফি থামে না। সে একের পর এক সাকিবের শরীরে ছুরি দিয়ে গভীর ক্ষত তৈরি করতে থাকে। সাকিবের আর্তনাদে ট্রলারের ভেতরের পরিবেশ পুরো নরক হয়ে ওঠে। প্রায় আধা ঘন্টা ধরে এই পৈশাচিক নির্যাতন চালানোর পর সাকিবের শরীর যখন পুরোপুরি নিস্তেজ হয়ে আসে, তখন রাফি এক কোপে সাকিবের শ্বাসনালী কেটে তাকে চিরতরে স্তব্ধ করে দেয়। সাকিবের দেহটা রক্তের সাগরে ভেসে বেঁচেতে পড়ে থাকে। রাফি হাঁপাতে হাঁপাতে পকেট থেকে রুমাল বের করে নিজের হাত আর মুখের রক্ত মুছে দিল। সে আশা তার মহিবের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলে, কাজ শেষ। এবার এই কুত্তার বাচ্চার লাশটা খুব সুন্দর করে একটা কাঠের বক্সে প্যাক কর। এটা এমপি সিদ্দিকের অফিসে পাঠিয়ে দে। আর লাশের বুকের উপর একটা সাদা কাগজে বড় বড় অক্ষরে আমাদের গ্যাংয়ের নাম লিখে দিবি, যাতে সিদ্দিক বুঝতে পারে তার কাল ঘনিয়ে এসেছে। ওকে ভাই, এখন এই কাজটা হয়ে যাবে। রাফি ট্রলারের ছাদের দিকে তাকিয়ে এক শান্ত ও তৃপ্তির হাসি দেয়, কারণ তার প্রতিশোধের তালিকায় থাকা 5 জনের মধ্যে আরও একজন আজ দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়েছে। এবার শুধু বাকি আছে মনির আর রুষার বাবা এমপি সিদ্দিক। দুপুরের কড়া রোদ চারদিকে ছড়িয়ে পড়েছে। এমপি সিদ্দিকের বিশাল বাড়ির সদর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে রুষা। তার হাঁটার গতি আজ বেশ ধীর। সে এক নাগাড়ে নিজের ডান হাতের ব্যান্ডেজটার দিকে তাকিয়ে থাকতে থাকতে বাড়ির ভিতরে পা বাড়ালো। তার মনের ভিতর এক অদ্ভুত তোলপাড় চলছে। ড্রয়িং রুমে তখন সোফায় বসে গভীর চিন্তায় মগ্ন ছিল সিদ্দিক, এবং তার পাশে বসে আছে রুষার মা রাহিতা। রুষাকে এভাবে হেঁটে আসতে দেখে এবং ডান হাতে ব্যান্ডেজ মোড়ানো দেখে দুজনেই এক ঝটকায় সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ে। আদরের মেয়ের এই অবস্থা দেখে সিদ্দিক আর রাহিতা দুজনেই রুষার দিকে এগিয়ে আসে। সিদ্দিক মেয়ের হাতটা আলতো করে ধরে আর্তনাদ করে বলে, কি হয়েছে রে মা আমার? রুষা বাবার উত্তেজনা দেখে একটু অপ্রস্তুত হয়ে পড়ে। সে নিজের হাতটা হালকা টেনে নিয়ে শান্ত গলায় বলে, তোমরা এত চিন্তা করো না তো, তেমন বড় কিছু হয়নি। আসলে ওই ছেলেটা, বাবা তোমার পাঠানো লোকদের আজ খুব ভালোভাবেই নাচিয়েছে ক্যাম্পাসের মাঠে। আমি নিজেই তাকে ছুরি মারতে গিয়েছিলাম, আর তখনই অসাবধানতাবশত উল্টো আমার নিজের হাতটাই কেটে যায়। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, ওই ছেলেটাই পরে আমার এই কেটে যাওয়া জায়গায় নিজের হাত দিয়ে খুব যত্ন করে ড্রেসিং করিয়ে দিয়েছে। মেয়ের মুখে এই কথা শোনা মাত্রই সিদ্দিকের মেজাজ চরম খারাপ হয়ে যায়। নিজের পাঠানো গুন্ডাদের মার খাওয়া এবং সেই ছেলে আবার মেয়ের হাত ড্রেসিং করে দিয়েছে, এসব অপমান সে কোনোভাবেই মেনে নিতে পারে না। তার চোখ মুখ রাগে কালো হয়ে ওঠে। সে জলদি বাড়ি থেকে বের হয়ে নিজের অফিসের দিকে রওনা দেয়। সিদ্দিক চলে যাওয়ার পর ড্রয়িং রুমের সোফায় মেয়ের পাশে এসে বসে রাহিতা। রাহিতা মেয়ের ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলে, বাপরে বাপ, প্রথমবার তোর ব্যাপারে একটা দারুণ খবর শুনলাম রে রুষা। ওই ছেলেটাকে সামনাসামনি দেখার ইচ্ছে আমার আরো কয়েক গুণ বেড়ে যাচ্ছে। ছেলেটার সাথে তাহলে তোর আগামী দিনগুলোতে ভালোই জমবে দেখছি। তুই হলি আস্ত একটা জ্বলন্ত আগুন, আর ওই ছেলেটা হলো একদম শান্ত ঠান্ডা পানি। আগুনকে নেভাতে এমন পানিরই দরকার। মায়ের মুখে ওই ছেলেটার এমন প্রশংসা শুনে রুষা চরম বিরক্ত হয়। সে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে রাগত স্বরে বলে, মা, তুমি ওই পাজি ছেলের এত প্রশংসা করো না তোমার সামনে। ও কত বড় একটা বদমাইশ, তুমি জানো না? সবার সামনে ও আমায় শক্ত করে জড়িয়ে ধরে না, মানে ওসব কিছু না।
রুষার মুখের তোতলামি আর লাজুক ভাব দেখে রাহিতা হেসে ওঠে। সে মেয়ের কাঁধে একটা মৃদু ধাক্কা দিয়ে চোখের ইশারায় বলে, আহা, কি বলিস রুষা? সত্যি নাকি রে? ও তোকে জড়িয়ে ধরেছে? তাহলে তো খুবই ভালো লক্ষণ দেখছি। শোন রুষা, এমন সাহসী আর ড্যাশিং ছেলের প্রেমে আসলে পড়তে হয়, তবেই তোর মতো অহংকারী আর জেদি মেয়ে জীবনে সোজা লাইনে আসবে। মায়ের মুখ থেকে প্রেমের কথা শুনে রুষা যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। সে চোখ বড় বড় করে বিড়বিড় করে বলে, প্রেম? হ্যাঁ রে পাগলি, প্রেম। ঠিক বলেছো মা। রুষা তখন চুপচাপ বসে রাফির কথা ভাবতে থাকে। রাফির চোখ, তার গায়ের চেনা সুগন্ধ আর তার ওই অদ্ভুত চতুর হাসি বারবার রুষার চোখের সামনে ভেসে ওঠে। রুষা মনে মনে ভাবছে, রাফির উপর প্রতিশোধ নেওয়া সরাসরি কোনো উপায় এখন আর নেই। তাই রাফিকে ধ্বংস করার একটাই মাত্র উপায় আছে, আর তা হলো রাফিকে নিজের রূপ আর যৌবনের মায়ায় প্রেমের ফাঁদে ফেলা। রুষা নিজের মনে মনে একটা ছক সাজাতে শুরু করে যে কিভাবে সে কাল থেকে ভার্সিটিতে গিয়ে রাফিকে নিজের দিকে পটাবে এবং প্রেমের জালে আটকে পড়ে তার বাবাকে দিয়ে তাকে টুকরো টুকরো করে কাটবে। এই গল্পটির লেখক আবির হাসান নিলয় লেখা, মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে। এই গল্পের সব দায়িত্ব মিঠুন স্টোরি চ্যানেলের, তাই না বলে কপি করার সম্পূর্ণ নিষেধ। ওদিকে রাগ আর ক্ষোভে এমপি সিদ্দিক তার মেন অফিসে এসে পৌঁছায়। রাস্তায় আসার সময় সিদ্দিকের ফোনটা অনেকবার সাকিবের নাম্বার থেকে বাজছিল, কিন্তু মেয়ের এই হাত কাটার টেনশনে সে তখন কোনো কল রিসিভ করতে পারেনি। সিদ্দিক অফিসে ঢুকেই সোজা রুষার সাথে বেয়াদবি করা ছেলেটার আসল পরিচয় জানার জন্য কালুকে সামনে ডাকে। কালু তখন এক হাত ভাঙা অবস্থায় গলায় ব্যান্ডেজ ঝুলিয়ে সিদ্দিকের সামনে এসে দাঁড়ালো। সে সিদ্দিকের দিকে তাকিয়ে বলে, স্যার, ওই ছেলেটা আসলে কোনো সাধারণ ছাত্র বা কেউ না। ও খুব ভয়ানক লেভেলের ফাইট জানে। ও একদম টেকনিক্যালি আমার শরীরের ঠিক কোথায় আঘাত করলে আমি দুর্বল হয়ে যাব এবং বড় কোনো জখম না হয়েও ভিতর থেকে অচল হয়ে পড়ব, সেটাও খুব ভালো করেই জানে। কালুর মুখে ছেলেটার প্রশংসা শুনে সিদ্দিক টেবিল চাপড়ে গর্জে উঠে চিৎকার করে বলে, চুপ কর হারামি! আমার নুন খেয়ে ওই রাস্তার ছেলের গুণ গাইছিস? ওই ছেলেটাকে আমি নিজের হাতে জবাই করব। তোরা এখনই এই শহরের প্রতিটা গুলি খুঁজে বের কর। ও সব বায়োডাটা, ও কোথায় থাকে, ওর পেছনে কারা আছে, সব খবর আজকে রাতের মধ্যে আমার টেবিলে এনে দে। কালু মাথা নিচু করে ওখান থেকে চলে যায়। সিদ্দিক নিজের রাগ কিছুটা শান্ত করে টেবিল থেকে ফোনটা হাতে নিল। সে ফোন চেক করতেই দেখতে পায় সাকিবের নাম্বার থেকে 3টা মিসড কল পড়ে আছে। সাকিবের কল দেখে সাকিবের নাম্বারে কল ব্যাক করে, কিন্তু ওপাশ থেকে যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসে যে কাস্টমারের ফোনটি এই মুহূর্তে সুইচ অফ বলছে। সিদ্দিক ফোনটা টেবিলে রেখে বিড়বিড় করতে থাকে। ঠিক তখনই ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে তাদের আরেক পার্টনার মনির। মনিরের চোখে মুখেও এক অদ্ভুত অস্থিরতা। মনির সিদ্দিকের সামনে এসে বসে বলে, সিদ্দিক ভাই, শাকিল আমাকে একটু আগে কল করার চেষ্টা করছিল, কিন্তু আমি তখন একটা ডিল নিয়ে ব্যস্ত থাকায় কল ধরতে পারিনি। এখন ওর নাম্বারে কল ঢুকছে না কেন বুঝতে পারছি না। ঝামেলা হলো নাকি আবার? সিদ্দিক আর মনির যখন সাকিবের এই নিখোঁজ হওয়া নিয়ে নিজেদের মধ্যে কথা বলছে, ঠিক তখনই সিদ্দিকের অফিসের সামনের মেন রাস্তায় একটা পুরনো মালবাহী ভ্যান এসে ব্রেক চাপে। ভ্যানের শব্দ শুনে সিদ্দিক আর মনির জানালা দিয়ে বাইরে তাকায়। লাশ দেখতে পায় একটা। মনির আর সিদ্দিক তড়িঘড়ি করে অফিসের বাইরে মেন রাস্তায় নেমে আসে। তারা ভ্যানের পেছনের ডালা খুলতেই ভেতরে রাখা একটা বড় কাঠের বক্স দেখতে পায়। সিদ্দিক তার লোকেদের ইশারা করতেই তারা বক্সের ঢাকনাটা খোলে। ঢাকনা খোলার সাথে সাথে ভেতরের দৃশ্য দেখে সিদ্দিক আর মনির দুজনেই কয়েক কদম পিছিয়ে যায়। বক্সের ভিতরে রক্তমাখা অবস্থায় পড়ে আছে সাকিবের ক্ষত বিক্ষত নিথর লাশ। সাকিবের শ্বাসনালীটা খুব নৃশংসভাবে কাটা। সিদ্দিকের নিজের চোখের সামনে তার দীর্ঘদিনের বিশ্বস্ত পার্টনার সাকিবের এই করুণ দশা দেখে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে লাশের উপর ঝুঁকে পড়ে চিৎকার করে বলে, ওরে কোন শহরের বাচ্চা এই কাজ করলি রে? আমার শক্তির উপর হাত দেওয়ার সাহস কার হলো রে? এই শহরে তোদের আমি কুত্তার মতো তাড়িয়ে তাড়িয়ে মারবো রে, হারামের বাচ্চারা!
মনিরও পাশে দাঁড়িয়ে সাকিবের এই বিভৎস লাশের উপরে একটা সাদা কাগজ দেখতে পায়। ওটা হাতে নিতেই দেখে ব্ল্যাক ইগল নাম লেখা। সে সিদ্দিকের হাত ধরে বলে, সিদ্দিক ভাই, ওইটা ওই ব্ল্যাক ইগল গ্যাংয়ের কাজ। দেখো সে সাকিবকে মারছে। এখন কেন যেন মনে হচ্ছে কামরুল আর জাকিরকে সেই সরিয়েছে। কি হবে ভাই এখন? সিদ্দিক কোনো কথা বলে না। সে চুপ করে সাকিবের মুখের দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলে শালাকে রাস্তায় ফেলে মারব। পরদিন সকালে ক্যাম্পাসের এক কোণে কৃষ্ণচূড়া গাছের নিচে কাঠের বেঞ্চে বসে আছে রাফি। তার পাশে বসে আড্ডা দিচ্ছে তার নতুন দুই বন্ধু মিরাজ আর মামুন। মিরাজ আর মামুন কালকের ঘটনা নিয়ে রাফির প্রশংসা করছে। রাফি শুধু মৃদু হেসে তাদের কথা শুনছে। ঠিক এমন সময় দূর থেকে একটা স্কুটির আওয়াজ ভেসে আসে। রাফি ঘাড় ঘুরিয়ে চেয়ে দেখে রুষা তার সেই স্কুটি নিয়ে ঠিক তাদের ব্রেঞ্চের সামনে এসে ব্রেক চাপল। রুষার ডান হাতে এখনও সেই ব্যান্ডেজটা জড়ানো আছে। রুষাকে এভাবে একা তাদের দিকে আসতে দেখে মিরাজ আর মামুনের মুখের হাসি মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে যায়। তারা দুজনেই ভয়ে আমতামতা করতে করতে সোজা ব্রেঞ্চ ছেড়ে দাঁড়িয়ে পড়ে। মিরাজ রাফির কানে ফিসফিস করে বলে যে, ভাইরে, এমপির মেয়ে আসছে নির্ঘাত কালকে বদলা নিতে। আবার কোনো গুন্ডা নিয়ে এসেছে। আমরা বরং এখন আসি। রাফি হাসে, কিন্তু মিরাজ আর মামুন আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ানোর সাহস পায় না। তারা দুজনেই দ্রুত পা চালিয়ে সেখান থেকে কেটে পড়ে। বন্ধুদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রাফি ব্রেঞ্চ থেকে ধীর পায়ে উঠে দাঁড়ালো। সে নিজের পকেটে দুহাত গুজে একদম রিল্যাক্স মোড়ে রুষার দিকে তাকায়। রুষা স্কুটির উপর বসে রাফিকে দেখছে। রাফি শান্ত গলায় রুষাকে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার রুষা? আজকে কোনো বডিগার্ড বা গুন্ডা ছাড়াই একলা চলে এলে যে? তুমি এখানে কেন? রুষা স্কুটি থেকে নেমে রাফির একদম মুখোমুখি এসে দাঁড়ালো। তবে আজকে রুষার চোখে কালকের মতো সেই রাগ বা হিংস্রতা নেই, বরং তার চোখে এক অদ্ভুত অস্থিরতা আর মায়া জড়ানো এক ধরনের আকুলতা স্পষ্ট দেখা যাচ্ছে। আসলে রুষা মনে মনে যে প্রেমের ফাঁদ পাতার প্ল্যান সাজিয়ে এসেছে, সেটা সফল করার জন্য সে নিজের কণ্ঠস্বরকে আজ বেশ নরম আর ইমোশনাল করে তোলে। সে রাফির চোখের দিকে সরাসরি তাকিয়ে অভিমানের সুরে বলে, কি সমস্যা তোমার বলো তো রাফি? তুমি কেন কাল রাত থেকে একটানা আমার স্বপ্নে এসেছিলে শুনি? তোমার এই অদ্ভুত চেহারার জন্য কি আমি এখন নিজের বাড়িতে শান্তিতে ঘুমোতেও পারবো না? কে তুমি? হ্যাঁ, কেন আসলে তুমি হঠাৎ এই ইউনিভার্সিটিতে? কেন আমার মতো একটা মেয়ের সাথে প্রথম দিনেই এমন গায়ে পড়ে ঝামেলা করলে তুমি? তোমার এই এক চড়ের কারণে আজ ক্যাম্পাসের একটা সিঙ্গেল মানুষও আমাকে আর আগের মতো ভয় পাচ্ছে না। তুমি সারাক্ষণ আমার মস্তিষ্কে আর ভাবনাতে কেন এভাবে 24 ঘন্টা ঘুরে বেড়াও বলো আমায়? রুষার মুখে এমন সাইকোলজিক্যাল আর রোমান্টিক কথাবার্তা শুনে রাফি মনে মনে বেশ মজা পায়। আন্ডারওয়ার্ল্ডের এত বড় লিডার হয়ে রুষার এই চালটা বুঝতে তার এক সেকেন্ডও সময় লাগে না। রাফি রুষার একদম কাছাকাছি গিয়ে দাঁড়ায়। তাদের দুজনের মাঝখানে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। রাফি তার সেই চিরচেনা হাসিটা দিয়ে রুষার চোখের দিকে তাকিয়ে বলে, তাই নাকি রুষা? কাল রাতে আমি তোমার স্বপ্নে গিয়েও তোমাকে ডিস্টার্ব করেছি তাহলে? তবে একটা ফ্রি অ্যাডভাইস দিয়ে রাখি, শোনো মেয়ে। আমাকে নিয়ে মনের ভেতর যদি এভাবে বেশি বেশি ভাবতে থাকো, তবে যে কোনো সময় তুমি আমার ডেঞ্জারাসভাবে প্রেমে পড়ে যাবে। তাই বলছি, আমাকে নিয়ে এত বেশি গভীর ভাবনা আর ভেবো না। রুষা রাফির এত কাছাকাছি আসায় তার নিজের হার্টবিট হঠাৎ করেই বেশ দ্রুত চলতে শুরু করে। সে রাফির পাতা টিকের জবাব দিতে গিয়ে নিজের জেদ ধরে রেখে চোখ ছোট ছোট করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, যদি সত্যি আমি তোমার প্রেমে পড়ি তো কি হবে শুনি? তুমি নিজের অজান্তে আমার প্রেমে পড়লেও আমি কোনোদিন তোমার এই মায়াবী চেহারার প্রেমে পড়তে পারবো না রুষা। এই ইম্পসিবল জিনিসটা কখনো ঘটা সম্ভব নয়। রুষা রাফির এই সরাসরি প্রত্যাখ্যান শুনে মনে মনে বেশ দমে যায়। একজন এমপির রূপবতী মেয়েকে একটা সাধারণ ছেলে পাত্তা দিচ্ছে না, এটা রুষার ইগোতে লাগে। সে কিছুটা ক্ষোভ নিয়ে রাফিকে প্রশ্ন করে বলে, তখন তুমি কি করবে? কেন পারবে না? কি সমস্যা তোমার আমার সাথে? আমার রূপ, গুণ বা ক্ষমতা কোন জায়গায় কমতি আছে আমার তোমার মনে হয়? রাফি রুষার মুখের দিকে তাকিয়ে নিজের ভেতরের আসল সত্যটা লুকিয়ে রেখে এক গভীর দীর্ঘশ্বাস ফেলে। সে চারপাশের পরিবেশটা একবার দেখে নিয়ে শান্ত স্বরে বলে, কারণ তোমার বাবা আমাকে খুব ভালো করে চেনে রুষা। সেই কারণে আমি তোমার থেকে দূরে থাকতে চাই।
রাফির কথাটা শুনে রুষা চমকে যায়। সে বুঝতেই পারে না যে তার প্রভাবশালী এমপি বাবার সাথে এই সাধারণ ছেলেটার কোনো কানেকশন থাকতে পারে। রুষা অবাক হয়ে চোখ বড় বড় করে জানতে চেয়ে বলে, কিভাবে চেনে? আমার বাবা একজন নামকরা রাজনৈতিক ব্যক্তি, সে তোমার মতো একটা সাধারণ ছেলেকে কিভাবে চিনবে? রাফি নিজের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে তুলে রুষার দিকে তাকায়। সে রুষাকে আরো বেশি কনফিউজড করার জন্য বলে, এমনি চেনে, ওসব কথা বাদ দাও। রুষা এবার রাফিকে নিজের রূপের মায়ায় পুরোপুরি পটানোর জন্য আরও এক ধাপ এগিয়ে আসে। সে নিজের নরম হাতটা রাফির বুকের উপর আলতো করে রাখে। সে চোখের পলক ফেলে রাফিকে ইমপ্রেস করার জন্য বলে, শোনো রাফি, তুমি যতই লুকানোর চেষ্টা করো না কেন, তোমার এই রহস্যময় অ্যাটিটিউড আমাকে আরো বেশি তোমার দিকে টানছে। আই থিঙ্ক তুমি আসলে মুখে যাই বলো না কেন, তোমার মনেও আমার জন্য একটা সফট কর্নার তৈরি হয়েছে। ওই দিন যেভাবে তুমি আমার হাত ড্রেসিং করে দিয়েছিলে, কোনো মানুষ এভাবে মানে টান না থাকলে তো দিবে না, তাই না? তুমিও কি আমার প্রেমে একটুও পড়োনি? সত্যি করে বলো তো। রাফি রুষার এই কথা শুনে নিজের মনে মনে হাসে। সে রুষার হাতটা নিজের বুকের ওপর থেকে আলতো করে ধরে সরিয়ে দেয়, কিন্তু রুষার আঙুলগুলো নিজের হাতের মুঠোয় কিছুক্ষণ বন্দি করে রাখে। রাফি রুষার চোখের দিকে তাকিয়ে মনে মনে বলে, রুষা, তুমি আমাকে পটানোর জন্য যত অ্যাক্টিংই করো না কেন, একটা জিনিস মনে রেখো, যে শিকারী যখন নিজে শিকার করতে বের হয় তখন সে ভুলে যায় যে সে নিজেও অন্য কারো পাতা বড় কোনো ফাঁদে পা দিতে চলেছে। তুমি আজকে এই ক্যাম্পাসে এসেছো আমাকে প্রেমের জালে আটকাতে, যাতে নিজের ইগোর বদলা নিতে পারো, কিন্তু তোমার এই মিষ্টি কথা আর চাতুর্যের আড়ালে তোমার মন অলরেডি আমার এই পার্সোনালিটির কাছে হেরে গেছে। তুমি আমাকে কি পটাবে মেয়ে? তুমি নিজের অজান্তে আমার কথার জাদুতে নিজে ফেসে গিয়ে আমার প্রেমে হাবুডুবু খেতে শুরু করেছো। কি হলো, চুপ কেন? না, ভাবছি তোমার প্রেমে পড়া যেতেই পারে, কিন্তু তোমার বাবা যদি সমস্যা করে, তুমি কি থাকবে পাশে? রুষা রাফির চোখের দিকে তাকিয়ে নিজের অজান্তে এক গভীর আকর্ষণ অনুভব করতে থাকে। সে সত্যি বুঝতে পারে যে রাফিকে প্রেমের ফাঁদে ফেলতে গিয়ে সে নিজে কখন যেন রাফির এই অদ্ভুত প্রেমের সাগরে তলিয়ে গেছে। রুষা নিজের হাতটা রাফির মুঠো থেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা লজ্জিত ও বিচলিত গলায় বলে, তুমি বড্ড বেশি কথা বলো রাফি, আমার ক্লাস আছে, আমি এখন যাচ্ছি। রুষা আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারে না। সে দ্রুত নিজের স্কুটি গিয়ে গিয়ে বসে এবং স্টার্ট দিয়ে ওখান থেকে চলে যায়। রাফি রুষার চলে যাওয়ার দিকে তাকিয়ে এক বিজয়ের হাসি হাসে, কারণ আন্ডারওয়ার্ল্ডের ব্ল্যাক ইগল গ্যাংয়ের লিডার রাফি শুধু অস্ত্র চালাতেই জানে না, মানুষের মন নিয়ে খেলতেও সে ওস্তাদ। ক্লাস শেষ করে রাফি তার বাইকটা স্টার্ট দিয়ে ভার্সিটির মেইন গেট থেকে রাস্তায় বের হলো। সে কিছু দূর এগোতেই হঠাৎ করে দুটো কালো রঙের মাইক্রোবাস এসে তার বাইকের গতি রোধ করে ব্রেক চাপে। গাড়ি দুটো থেকে 10 কালো পোশাক পরা গুন্ডা নেমে আসে। তারা রাফিকে কিছু বলার সুযোগ না দিয়ে চারপাশ থেকে ছেঁকে ধরে এবং তাকে টেনে হিঁচড়ে একটা মাইক্রোবাসের ভেতরে তুলে নিল। রাফি কিন্তু কোনো প্রকার বাধা দেয় না, বরং সে অত্যন্ত শান্ত ও স্বাভাবিক থাকে। তার ঠোঁটের কোণে সেই চিরচেনা রহস্যময় মাফিয়া হাসি ফুটে ওঠে। সে মনে মনে বুঝতে পারে যে শিকার অবশেষে তার ফাঁদে পা দিতে শুরু করেছে। মাইক্রোবাস দুটো দ্রুত গতিতে ছুটে এসে থামে এমপি সিদ্দিকের সেই গোপন ও সুরক্ষিত টর্চার সেলের সামনে। রাফিকে গাড়ি থেকে নামিয়ে চ্যাংদোলা করে ভেতরে নিয়ে আসা হলো। ঘরের এক কোণে রাখা সোফায় বসে পা দোলাচ্ছিল এমপি সিদ্দিক। তার হাতে জ্বলন্ত একটি সিগারেট। সিদ্দিকের চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে তার বিশ্বস্ত বডিগার্ডরা। রাফিকে সিদ্দিকের সামনে এনে দাঁড় করাতেই সিদ্দিকের বডিগার্ড কালু এগিয়ে আসে। কালু রাফির দিকে তাকিয়ে সিদ্দিককে বলে, স্যার, এই সেই কুত্তার বাচ্চা ছেলে যে কিনা আমাদের ভার্সিটিতে সবার সামনে রুষা ম্যামের সাথে চরম বেয়াদবি করেছিল। কালুর কথা শুনে সিদ্দিক তার হাতের সিগারেটটা শেষ টান দিয়ে সেটা মেঝেতে ফেলে বুট জুতো দিয়ে পিষে দিল। সে ধীর পায়ে সোফা থেকে উঠে রাফির সামনে এসে দাঁড়ালো। সিদ্দিকের চোখ দুটো রাগে লাল হয়ে আছে। সে কোনো কিছু না ভেবেই এক ঝটকায় রাফির গালে কষে একটা চড় মেরে বসে। চড়ের সাথে পুরো ঘরটা স্তব্ধ হয়ে যায়। সিদ্দিক রাফির কলার চেপে ধরে বলে, তোর এত বড় সাহস রে হারামির বাচ্চা! তুই আমার একমাত্র আদরের মেয়ের গায়ে হাত তুলিস? আমার মেয়ের সাথে বেয়াদবি করার শাস্তি কি হতে পারে? তোর কোনো আইডিয়া আছে রে ভিখিরি?
তোকে আজ কুত্তার মতো পিটিয়ে মেরে ফেলার জন্যই আমি আমার স্পেশাল লোক পাঠিয়ে এখানে তুলে এনেছি। রাফি তার গালে লাগা চরটাকে বিন্দুমাত্র পাত্তা দেয় না। সে নিজের মুখ থেকে সামান্য রক্ত থুতু দিয়ে মেঝেতে ফেলে সিদ্দিকের চোখের দিকে সরাসরি তাকালো। এই পরিস্থিতিতেও রাফি একটুও না ভয় পেয়ে উন্মাদের মতো হাসতে থাকে। সে সিদ্দিকের দিকে তাকিয়ে বলে, এমপি সিদ্দিক সাহেব, এইভাবে পিছনে থেকে গাড়ি পাঠিয়ে একটা ছেলেকে তুলে এনে ক্ষমতা দেখানোটা কোনো বাঘের কাজ নয়। এটা আসলে আস্ত একটা ভীরু কুত্তার কাজ। একটা সাধারণ কলেজ পড়ুয়া ছেলেকে নিজের টর্চার সেলে তুলে আনতে আপনার মতো এত বড় মাফিয়াকে জনা দশেক লোক পাঠাতে হয়। বিষয়টা সত্যি বড্ড বেশি হাস্যকর বস। রাফির মুখে এই কথা শুনে সিদ্দিকের মাথার রক্ত চড়ে যায়। সে রাফির গাল দুটো নিজের শক্ত এক হাত দিয়ে জোরে টিপে ধরে। সিদ্দিকের নখগুলো রাফির চামড়ায় বসে যায়। সে চিৎকার করে বলে, চুপ করে হারামের বাচ্চা, আর একটা বাড়তি কথা বললে তো জিপ টেনে ছেড়ে ফেলবো। আমার মেয়ে রুষা হলো আমার কলিজা, ও আমার একমাত্র রাজকুমারী। এই শহরে ওর দিকে যদি কেউ চোখ তুলে তাকানোর সাহস দেখায়, আমি নিজের হাতে সে চোখ উপড়ে ফেলে কুকুর দিয়ে খাইয়েছি। তোর জীবন আজ এখানে শেষ। রাফি নিজের গা সিদ্দিকের হাতের মুঠো থেকে এক ঝটকায় মুক্ত করে নেয়। তারপর বলে, আপনি চাইলেও আমার কিচ্ছু করতে পারবেন না সিদ্দিক সাহেব, কারণ আপনার ওই মেয়ে রুষা এখন নিজের অজান্তেই আমাকে মনে মনে খুব ভালোবাসে। মেয়ের মুখে চর মারা একটা ছেলের মুখে এ ধরনের কথা শুনে সিদ্দিক চমকে যায়। সে চিৎকার করে বলে, শাট আপ, মুখ সামলে কথা বল কুলাঙ্গার। আমার মেয়ে কখনোই তোর মতো একটা রাস্তার ছেলেকে ভালোবাসতে পারে না। ও তোকে চরম ঘৃণা করে। ও আমাকে ভালোবাসে কি বাসে না সেটা পরীক্ষার একটা সহজ উপায় আছে বস। যদি নিজের মেয়ের উপর আপনার এতই বিশ্বাস থাকে, তবে কালকে দুপুর ঠিক 12টার সময় আমি একটা ঠিকানা দিচ্ছি। সেখানে আপনি নিজে একবার আসুন। সেখানে গিয়ে যদি আপনার নিজের মেয়েকে আমার কাছে দেখেন, তবেই আমার কথা বিশ্বাস করবেন। আর সেদিন যদি রুষা ওখানে না আসে, তবে আপনি নিজের হাতে আমাকে গুলি করে মারবেন। আমি বিন্দুমাত্র বাধা দেব না। কি রাজি তো এমপি সাহেব? সিদ্দিক নিজের মেয়ের প্রতি বিশ্বাস এবং জেদের কারণে রাফির কথা মেনে নেয়। সে তার লোকেদের বলে, ছেড়ে দে এই হারামের বাচ্চাকে। কালকে যদি আমার মেয়ে ওখানে না যায়, তবে আমি নিজে ওর বুক ঝাঁঝা করে দেব। রাফি সিদ্দিকের অফিস থেকে বের হলো, কারণ সে খুব ভালো করেই জানে যে রুষা কালকে রাফির কাছে আসবেই। সন্ধ্যা ঘনিয়ে চারিদিকে অন্ধকার নেমে এসেছে। রাফি তার বাইকটা নিয়ে সোজা চলে আসে এমপি সিদ্দিকের বাড়ির সামনের রাস্তার পাশে। সে বাইক থেকে নেমে একটা ল্যাম্পপোস্টের নিচে চুপচাপ দাঁড়িয়ে রুষাদের বাড়ির দোতলার বারান্দার দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই রুষা ঘরের ভেতর থেকে এসে এক কাপ চা হাতে নিয়ে বারান্দার রেলিংয়ে এসে দাঁড়ালো। সে উদাস মনে নিচের রাস্তার দিকে তাকাতেই হঠাৎ করে ল্যাম্পপোস্টের আলোয় রাফির সেই পরিচিত চেহারাটা দেখতে পেয়ে চমকে গেল। সে ভাবতে পারে না যে যাকে সে মনে মনে এতক্ষণ ভাবছিল, সে নিজে তার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। রুষার এক মুহূর্ত দেরি না করে দ্রুত ঘর থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নেমে মেইন গেট পার হয়ে এক দৌড়ে রাফির সামনে এসে দাঁড়ালো। রুষা হাঁপাচ্ছে এবং নিজের মনের উত্তেজনা লুকিয়ে রেখে কিছুটা রাগত সুরে বলল, কি ব্যাপার রাফি, তুমি হঠাৎ এই অসময়ে আমার বাড়ির সামনে কেন এসেছো? তোমার সাহস তো কম নয় দেখছি। রাফি রুষার মুখের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয়। সে চারপাশে বড় বড় দেয়ালগুলোর দিকে তাকিয়ে বেশ সহজ করে বলে, এমনি এলাম একটু হাওয়া খেতে, কিন্তু আমি তো জানতাম না যে এটাই তোমার বাড়ি। রুষা রাফির এই কথা শুনে মনে মনে ভীষণ খুশি হয়। সে ভাবছে রাফি নির্ঘাত তার রূপের মায়ায় পড়ে তাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। রুষা মনে মনে ভাবে যে এবার রাফিকে নিজের প্রেমের ফাঁদে পুরোপুরি পটানো সহজ হবে এবং পরে তাকে অপমান করে নিজের প্রতিশোধ নেওয়া যাবে। রাফি হঠাৎ রুষার ডান হাতের দিকে তাকায়। রুষার হাতে এখনও সেই ব্যান্ডেজটা সুন্দর করে জড়ানো আছে। রাফি রুষার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে ধরে ভ্রুকুচকে প্রশ্ন করে বলে, কি ব্যাপার রুষা, তুমি আমার বেঁধে দেওয়া এই ব্যান্ডেজটা এখনো হাত থেকে খুলুনি কেন বলো তো? কোনো সমস্যা হয়েছে কি? রুষা রাফির হাতের উষ্ণ ছোঁয়া পেয়ে নিজের ভেতর এক অদ্ভুত শিহরণ অনুভব করে। সে নিজের চোখ দুটো অন্যদিকে সরিয়ে নিয়ে লজ্জিত ও আমতামতাক সুরে বলে, এমনি খুলিনি। সত্যি করে বলো তো রুষা,
কেন খুলোনি? কেন যেন এই ব্যান্ডেজটা হাত থেকে খুলতে আমার একদমই ইচ্ছে করছে না রাফি। এটা এভাবেই থাক। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো, রুষা? রাফির মুখ থেকে এমন সরাসরি প্রেমের প্রশ্ন শুনে রুষা পুরো থমকে যায়। সে কিছু সময় নিজের মনের ভেতর চিন্তা করে নেয় যে রাফিকে ফাঁদে ফেলতে হলে এখন হ্যাঁ বলা ছাড়া কোনো উপায় নেই। রুষা একটু মায়াবী হেসে রাফির চোখের দিকে তাকিয়ে বলে, যদি বলি হ্যাঁ, সত্যি আমি তোমার ওই ড্যাশিং পার্সোনালিটির প্রেমে পড়ে গেছি, তাহলে তুমি কি করবে? রাফি রুষার ভালোবাসার কথা শুনে হাসে। তারপর সে রুষার হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে পকেট থেকে একটা ছোট্ট চিরকুট বের করে রুষার হাতে গুজে দেয়। রাফি রুষাকে বলে, বেশ, তবে যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তবে কালকে দুপুর ঠিক 12টার সময় এই চিরকুটে লেখা ঠিকানায় একা চলে এসো। আমি সেখানে তোমার জন্য অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকবো। দেখি তোমার ভালোবাসার জোর কেমন। ভালো থেকো। আজ তাহলে গেলাম। রাফি আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে নিজের পুরনো বাইকটা স্টার্ট দিয়ে চলে যায় সেখান থেকে। রুষা হাতের চিরকুটটা নিয়ে বাড়িতে ফিরে আসে। রাহিতা তাকে দেখে বলে, তাহলে এই সেই ছেলে? কোন ছেলে? এই যে যে তোকে প্রেমে পড়তে বাধ্য করলো? হুম। তো বাসাতে আনলি না কেন? দূর থেকে ঠিক মতো দেখতে পাইনি। মা, তুমি না বেশি বেশি করো, সরো তো। রুষা চলে আসে নিজের রুমে, চিরকুটটা হাতে নিয়ে ভাবতে থাকে। রাফি, তুমি কি ভাবলে আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি? কখনোই না। আমাকে সবার সামনে অপমান করেছিলে, তাই তোমাকে প্রেমে ফেলে সবার সামনে কষ্ট দেব আমি। পরের দিন দুপুর ঠিক 12টা বাজার 5 মিনিট আগে রুষা এসে পৌঁছায় চিরকুটে লেখা সে নির্দিষ্ট ঠিকানায়। মেন গেট দিয়ে ভেতরে ঢুকতেই রুষা অবাক হয়ে চারদিকে তাকালো। বাড়িটা বিরাট বড় এবং সুন্দর করে সাজানো। চারদিকে নীরবতা পরিবেশটাকে কেমন যেন রহস্যময় করে তুলেছে। রুষা ধীর পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করে বসার ঘরের একটা সোফাতে এসে বসে সে। দারোয়ান তাকে বসতে বলে চলে গেছে। তার ডান হাতে এখনও সেই ব্যান্ডেজটা জড়ানো আছে। বসার ঘরের দেয়ালে ঠিক তাকাতেই রুষার চোখ আটকে যায়। সেখানে একটা ফ্রেমে বাঁধানো 4 জনের একটি পারিবারিক ছবি টাঙানো আছে। রুষা খুব ভালো করে লক্ষ্য করে যে ছবির মাঝখানে দাঁড়িয়ে থাকা অল্প বয়সী ছেলেটার চেহারার সাথে রাফির বর্তমান চেহারার হুবহু মিল আছে। সে বেশ কৌতূহল নিয়ে সেই দিকে তাকিয়ে থাকে। ঠিক এমন সময় উপরতলার সিঁড়ি দিয়ে ধীর পায়ে নিচে নেমে আসে রাফি। তার পরনে একটা সাদা শার্ট। রাফি এত বড়লোক এবং তার যে এত বিশাল একটা বাড়ি আছে সেটা রুষা আগে কোনোদিন কল্পনাও করতে পারেনি। রাফি রুষাকে সোফায় বসে ওই ছবিগুলোর দিকে এক নাগাড়ে তাকিয়ে থাকতে দেখে পেছন থেকে বলে, এই ছবির মাঝখানে ছেলেটা আমি, আর পাশের ওনারা হলেন আমার বাবা, আর আমার সামনে দাঁড়িয়ে থাকা ছোট মেয়েটা আমার একমাত্র বোন। রুষা রাফির গলার আওয়াজ শুনিয়ে চমকে পেছনে তাকায়। সে ছবিটার দিকে আবার তাকিয়ে বেশ আগ্রহের সাথে বলে, তোমার ফ্যামিলি ছবিটা খুব সুন্দর রাফি। তা ওনারা এখন কোথায় আছে? ওনাদের একটু ডাকো না, আমি ওনাদের সাথে একটু কথা বলি। রাফি রুষার মুখোমুখি অন্য একটা সোফায় বসতে বসতে বসার ঘরের কোনায় দাঁড়িয়ে থাকা বৃদ্ধ কাজের লোককে উদ্দেশ্য করে বলে, রমেশ কাকা, চা দিয়ে যাও তো। রমেশ কাকা মাথা নেড়ে চলে যাওয়ার পর রাফি রুষার চোখের দিকে তাকিয়ে এক গভীর দীর্ঘশ্বাস ফেলে। তার চোখ দুটো মুহূর্তের মধ্যেই লালচে হয়ে ওঠে। সে বলে, ওনাদের ডাকার মতো ক্ষমতা এই পৃথিবীতে আর কারো নেই রুষা। এই বিশাল পৃথিবীতে তারা কেউ আজ আর বেঁচে নেই। আমি আসলে একটা এতিম ছেলে। যখন আমার বয়স মাত্র 15 বছর ছিল তখন এক কাল রাতে তারা সবাই আমাকে একা ফেলে দুনিয়া থেকে চিরতরে বিদায় নেয়। রাফির মুখ থেকে এমন কথা শুনে রুষার মনটা মুহূর্তের জন্য খারাপ হয়ে গেল। সে নিজের করা প্রশ্নের জন্য খুব লজ্জিত বোধ করে। সে সোফায় একটু এগিয়ে বসে অত্যন্ত নরম সুরে দুঃখ প্রকাশ করে বলে, আই এম সো সরি রাফি। আমি আসলে জানতাম না তোমার এই বাড়িটা কিন্তু আসলেই অনেক সুন্দর আর অনেক বড়। এত বড় বাড়িতে তুমি একদম একা থাকো, আর ওনারা এত বছর আগে হঠাৎ কিভাবে একসাথে মারা গেলেন? হ্যাঁ রুষা, এই বিশাল শূন্য বাড়িতে আমাকে একদম একাই থাকতে হয়। আর আমার মা বাবা আর ছোট বোনটা
কোনো স্বাভাবিকভাবে মারা যায়নি। ওনারা আসলে আজ থেকে 10 বছর আগে এক পৈশাচিক হিংস্রতার শিকার হয়ে খুন হয়েছিলেন। রাফির মুখ থেকে খুন হওয়ার কথা শোনা মাত্রই রুষা চমকে যায়। সে নিজের দু চোখ বড় বড় করে অবিশ্বাস্য গলায় বলে, খুন হয়েছিল মানে? কারা ওনাদের খুন করলো রাফি? তখনই রমিজ কাকা একটা ট্রেতে করে চা এনে টেবিলের ওপর রেখে ঘর থেকে চলে যায়। রাফি চায়ের কাপে চামচ নাড়তে নাড়তে নিজের ভেতরে 10 বছরের জমানো সেই তীব্র ক্ষোভ আর কষ্টের কথা বলতে শুরু করে। আজ থেকে 10 বছর আগে এক বৃষ্টিময় রাতে আমার পুরো পরিবারকে 5 জন নরপশু মিলে অত্যন্ত নির্মমভাবে কুপিয়ে কুচি কুচি করে খুন করে। আমার বাবার 5 জন ঘনিষ্ঠ বন্ধু ছিল। তারা সবাই একসাথে পার্টনারশিপে একটা বড় বিজনেস করতেন। তারা মূলত আফ্রিকা থেকে অবৈধ উপায়ে এদেশে সোনা চোরাচালান করে আনতেন। প্রথমে তারা সবাই ইল্লিগ্যাল ওয়েতেই এই কাজটা করতেন, কিন্তু আমার বাবা নাফিস আহমেদ একদিন সবাইকে ডেকে বলেছিলেন যে এভাবে দেশের আইন ফাঁকি দিয়ে অবৈধভাবে সোনা আনা একদম ঠিক হচ্ছে না। আমরা এখন থেকে সরকারকে প্রপার ট্যাক্স দিয়ে সম্পূর্ণ লিগেল উপায়ে এই বিজনেসটা পরিচালনা করব। বাবার এই কথা শুনে বাকি 5 জন বন্ধু তখন মুখে হ্যাঁ হ্যাঁ বলে সায় দিয়েছিল, কিন্তু সেটা ছিল তাদের গোপন প্ল্যানের অংশ। রাফি চায়ের কাপে একটা চুমুক দিয়ে আবার বলতে থাকে, সেদিন রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। আমরা বাড়ির সবাই ঘরের ভেতরে বসে বাবার সাথে খুব আনন্দ করে গল্প করছিলাম। ঠিক তখনই বাবার ওই 5 জন বন্ধু আমাদের এই বাড়িতে আসে। বাবা তাদের বসিয়ে গল্প শুরু করেন। তখন তার বন্ধুদের মধ্যে থেকে একজন হঠাৎ বাবাকে বলে যে, নাফিস ভাই, এই বিজনেসটা আমরা আগের মতোই সরকারকে ট্যাক্স না দিয়েই অবৈধভাবে করব। তখন আমার বাবা রেগে গিয়ে বলেন যে, না, এই 2 নম্বরই বিজনেসে তাহলে আমি আর এক মুহূর্ত থাকবো না। আমার বিবেক আর এই কাজে সায় দিচ্ছে না। আমি আগামীকাল সকালেই থানাতে গিয়ে নিজের সব অপরাধ স্বীকার করব, আর তোদের সবার নাম পুলিশকে বলে দেব। বাবার মুখ থেকে পুলিশ আর থানার কথা শোনা মাত্রই ওই 5 জন ছুরি বের করে আমার বাবার উপর ঝাঁপিয়ে পড়ে। তারা বাবার বুক আর পেট কুপিয়ে ঝাঁঝরা করে দেয় আর বলে যে সরকারকে ট্যাক্স দিতে গেলে কোটি কোটি টাকা যাবে, পুলিশ ঝামেলা করবে, এসবে আমরা যাব না। আমার মা তখন চিৎকার করে বাবাকে বাঁচাতে দৌড়ে আসলে তারা মাকে টেনে হিঁচড়ে পাশের রুমে নিয়ে গিয়ে তার উপর পৈশাচিক নির্যাতন চালায়। এরপর তারা আমাকে আর আমার ছোট বোনটাকে লাথি মেরে মেঝেতে ফেলে লোহার রড দিয়ে লাগাতার মারতে থাকে। আমার ছোট বোনটা যখন ব্যথায় ছটফট করছিল তখন তারা ওর নিষ্পাপ শরীরটা ছুরি দিয়ে চিরে ফেলে। সবাইকে মরা ভেবে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে ওই 5 জন রাতের অন্ধকারে চলে যায়। রাফির কথা শুনে রুষার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। সে নিজের কান্না ধরে রাখতে পারে না। রুষা আকুল হয়ে জানতে চেয়ে বলে, ও আল্লাহ, এত বড় অবিচার! তারা কারা ছিল? তুমি কি ওনাদের নাম জানো না? তাদেরকে পুলিশে দাওনি? রাফি চায়ের কাপটা টেবিলের ওপর রাখে। সে সোফা থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে, তারা আমার বাবার গলাটা কেটে ফেলেছিল রুষা। আমার মা আর বোনের উপর চরম অত্যাচার করেছিল। তারা যে 5 জন ছিল তাদের নাম আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ভুলবো না। তারা হলো এই শহরের প্রাক্তন চেয়ারম্যান জাকির, মেয়র কামরুল, পুলিশ অফিসার সাকিব, এমপির সহকারী মনির আর বর্তমান এমপি সিদ্দিক। সবশেষে নিজের বাবার নাম এমপি সিদ্দিক শোনা মাত্র রুষা সোফা থেকে এক ঝটকায় উঠে দাঁড়ায়। তার পুরো শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে যায়। সে এক কদম পিছিয়ে গিয়ে ভয়ে তোতলাতে তোতলাতে বলে, সিদ্দিক মানে? এমপি সিদ্দিক তো আমার বাবা। রাফি, তুমি কি আমার বাবার কথা বলছো? রাফি রুষার একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে রুষার চোখের পানি নিজের আঙুল দিয়ে মুছে দিয়ে শান্ত গলায় বলে, হ্যাঁ রুষা, আমি তোমার ওই খুনি বাবা এমপি সিদ্দিকের কথাই বলছি। তবে তুমি একদম ভয় পেও না। আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। তাই তুমি এখন চুপ করে শুধু খেলাটা দেখতে থাকো।
ঠিক তখনই ভেতরে প্রবেশ করে এমপি সিদ্দিক এবং তার সাথে তার সহকারী মনির সহ জনদশেক বডিগার্ড। সিদ্দিক ঘরে ঢুকেই নিজের মেয়ে রুষাকে রাফির এত কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেছে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সিদ্দিক রুষাকে বলে, কিরে রুষা, তুই এখানে কি করছিস? এই অসময়ে তুই এই কুত্তার বাচ্চা বাড়িতে কেন এসেছিস? রুষা তার বাবার দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে ফেলে। সে সিদ্দিকের কলার ধরে ঝাঁকিয়ে চিৎকার করে নিজের সব ক্ষোভ উগরে দিয়ে বলে, বাবা, তুমি যে এতটা জঘন্য আর এত বড় একটা খুনি তা আমি আজ পর্যন্ত জানতাম না বাবা। তুমি আমার সামনে একটা মুখোশ পরে থাকতে। সিদ্দিক মেয়ের মুখে এইসব কথা শুনে অপ্রস্তুত হয়ে পড়ে। সে মনিরের দিকে তাকিয়ে রুষাকে থামানোর চেষ্টা করতে করতে বলে, কি বলিস তুই এসব রুষা? তোর মাথা ঠিক আছে তো? বাবা, তুমি প্রতিদিন মানুষের সামনে কিসের অভিনয় করো? হ্যাঁ, তুমি এই শহরের কোনো সম্মানিত এমপি নও বাবা। তুমি আসলে একজন আন্তর্জাতিক সোনা চোরাচালানকারী, যে কিনা নিজের স্বার্থের জন্য কোটি কোটি টাকার অবৈধ সোনার বিজনেস করো। এই রাফির মা বাবার ছোট বোনকে আজ থেকে 10 বছর আগে তোমরাই তো কুপিয়ে মেরেছিলে, তাই না বাবা? আমি আজ সব সত্যি জেনে ফেলেছি বাবা। মেয়ের মুখে বহু বছর আগের সেই খুনের ইতিহাস শোনা মাত্রই সিদ্দিকের পায়ের তলার মাটি সরে যায়। সে অবাক হয়ে রাফির দিকে তাকালো। রাফি তখন বসার ঘরের মাঝখানে দাঁড়িয়ে হাসতে থাকে। সে সিদ্দিকের চোখের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার এমপি সিদ্দিক সাহেব, আমার পাতানো ট্র্যাপটা কেমন লাগলো আপনার? এই বাড়িটা ভালো করে চারদিকে তাকিয়ে চিনতে পারছেন তো? এটা হলো আমার বাবা নাফিস আহমেদের সেই বাড়ি, যেখানে আজ থেকে 10 বছর আগে তোমরাই আমার পুরো পরিবারকে নৃশংসভাবে খুন করেছিলে। আজ সেই একই বাড়িতে আমি তোদের সবাইকে টেনে এনেছি তোদের পাপের শেষ ফয়সালা করার জন্য। সিদ্দিক পরিস্থিতি বেগতিক দেখে রুষাকে একপাশে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের বডিগার্ডদের উদ্দেশ্য করে কড়া গলায় বলে, রুষা, তুই এখনো এখান থেকে চলে যা মা। আমি তোর সাথে এই বিষয়ে পরে গিয়ে কথা বলবো। রুষা রাজি হয় না। সে উল্টো আরো দূরে গিয়ে দাঁড়িয়ে রাফির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। সিদ্দিক তখন রাফির দিকে নিজের পিস্তল তাক করে বলে, ও, তাহলে তুই ওই নাফিজের বেঁচে থাকা সেই ছেলে রাফি, আর তুই আমার বাকি 3 বন্ধু জাকির, কামরুল আর সাকিবকে একে একে দুনিয়া থেকে সরিয়েছিস। মনের আর দেরি করিস না, আজকে এই কুত্তার বাচ্চাকে ধর। আজকে ওকে আবার তোরা সবাই মিলে কুপিয়ে শেষ করব। সেদিন ওর নিঃশ্বাস চেক করনি বলেই আজ ও বেঁচে ফিরে আমাদের সাম্রাজ্যে হাত দিয়েছে। মার শালাকে। সিদ্দিকের হুকুম পাওয়া মাত্রই 4-5 জন গুন্ডা রাফির দিকে তলোয়ার আর রড নিয়ে এগিয়ে আসে। কিন্তু তারা রাফির শরীর ছোঁয়ার আগেই হঠাৎ চারদিক থেকে গুলি চলতে শুরু করলো। মুহূর্তের মধ্যে রাফির ব্ল্যাক ইগল গ্যাংয়ের আসাদ, মহিব আর বাকি ছেলেরা স্নাইপার নিয়ে ঘরের ভেতর পজিশন নেয়। একের পর এক গুলিতে সিদ্দিকের সমস্ত বডিগার্ড মাটিতে লুটিয়ে পড়ে। রাফির নিজের কোমর থেকে একটা বড় ছুরি বের করে সিদ্দিকের দিকে তাকিয়ে বলে, সিদ্দিক সাহেব, এটা আমার নিজের বাড়ি। এখানে আমি তোদের সব কয়টাকে আমার নিজের মাফিয়া স্টাইলে খেলে খেলে একটা একটা করে অঙ্গ কেটে মারব। ঠিক তখনই মনির পেছন থেকে এসে রাফির ডান হাতের কবজি বরাবর একটা চাকু জড়িয়ে ঢুকিয়ে দেয়। খ্যাস করে রাফির হাতের ভেতর চাকুটা ঢুকে গেল। মনির রাফিকে লাথি মেরে মেঝেতে ফেলে দিয়ে গালি দিয়ে বলে, তোর এত বড় সাহস রে নাফিজের বাচ্চা, তোকে আজ আমি নিজের হাতে টুকরো টুকরো করব। রাফি আচমকা এই আক্রমণে বেশ জখম হয়ে মেঝেতে পড়ে যায়। তার হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। মনির আর সিদ্দিক দুজনে মিলে মাটিতে পড়ে থাকা রাফিকে লাগাতার লাথি আর রড দিয়ে পেটাতে শুরু করে। রাফির লোকেরা এগিয়ে আসতে যায়, রাফি ইশারায় না করে। রাফির শরীর রক্তে পুরো লাল হয়ে গেছে। রাফিকে এভাবে মার খেতে দেখে দূরে দাঁড়িয়ে থাকা রুষা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে নিজের বাবাকে ভুলে গিয়ে রাফির জন্য চিৎকার করে কেঁদে ওঠে। রুষা সিদ্দিকের পা জড়িয়ে ধরে করুণ সুরে কাঁদতে কাঁদতে বলে, ও বাবা, দোহাই লাগে, তোমরা রাফিকে আর মেরো না, ওকে ছেড়ে দাও বাবা। সিদ্দিক রুষাকে ধাক্কা দিয়ে সরিয়ে রাফির বুকের উপর নিজের বুট জুতো দিয়ে চেপে ধরে বলে, ওকে তো আজ মরতে হবে রাফি। তোদের বংশের প্রদীপ আজ আমি নিজের হাতে নিভিয়ে দেব। ঠিক তখনই রাফির ভেতরের ব্ল্যাক ইগল মাফিয়া সত্তাটা জেগে ওঠে। সে এতক্ষণ রুষার জন্যই চুপ ছিল, কারণ সে দেখতে চেয়েছিল রাফিকে সে ভালোবাসে কিনা। রাফি সিদ্দিকের পা ঝটকা মেরে সরিয়ে মেঝে থেকে এক লাফে উঠে দাঁড়ালো। রাফি 1 সেকেন্ড সময় নষ্ট না করে মেঝে থেকে তার ছুরিটা তুলে নেয়
সে এগিয়ে গিয়ে মনিরের চুলের মুঠি শক্ত করে ধরল। মনির কিছু বুঝে ওঠার আগেই রাফি তার হাতে ধারালো ছুরিটা মনিরের ডান চোখের ভেতর পুরোপুরি ঢুকিয়ে দেয়। মনিরের চোখ দিয়ে কলকল করে রক্ত আর মজ্জা বের হতে থাকে। মনির একটা আর্তনাদ করার সুযোগও পায় না, সে ওখানে ছটফট করে মারা যায়। সবাই ভয়ে চমকে ওঠে। মনিরকে মারার পর রাফি এক মুহূর্ত থামে না, সে ঘুরে দাঁড়িয়ে এমপি সিদ্দিকের কলার চেপে ধরে তাকে দেয়ালের সাথে জোরে আছাড় মারে। সিদ্দিক নিজের পিস্তল তোলার চেষ্টা করতেই রাফি তার হাতের বড় ছুরি দিয়ে এক কোপে এমপি সিদ্দিকের গলাটা ধর থেকে আলাদা করে কেটে মেঝেতে ফেলে দেয়। সিদ্দিকের ফিনকি দেওয়ার রক্তে পুরো দেয়াল আর মেঝে ভেসে যাচ্ছে। সিদ্দিকের নিথর দেহটা মাটিতে ধপাস করে পড়ে গেল। আমার বাবাকে ঠিক এভাবে মেরেছিলি তুই? আজ যা, বাবার সাথে দেখা করিস। রুষা নিজের বাবার এই ভয়ঙ্কর মৃত্যু চোখের সামনে দেখে চরম ভয়ে আর আতঙ্কে সোফার এক কোণে চুপ করে বসে থাকে। তার চোখ দিয়ে তখনও অশ্রু ঝরছে। রাফি হাঁপাতে হাঁপাতে নিজের হাতের রক্তমাখা ছুরিটা মেঝেতে ফেলে দেয়। তার পুরো শরীর জখমে জর্জরিত। সে ধীর পায়ে রুষার দিকে এগিয়ে গেল। রাফি রুষার একদম কাছাকাছি গিয়ে সোফায় হাঁটু গেড়ে বসে সে রুষার চোখের দিকে তাকিয়ে শেষবারের মতো বলে, দেখো রুষা, আমি আসলে প্রথম থেকেই আমার পরিবারের খুনের প্রতিশোধ নেওয়ার জন্য একটা নিখুঁত প্ল্যান করে তোমার লাইফে এন্ট্রি নিয়েছিলাম। আমি খুব ভালো করে জানি যে তুমি আমাকে আসলে একটু ভালোবাসো না। ক্যাম্পাসের মাঠে অপমানের প্রতিশোধ নেওয়ার জেদ আর অহংকার থেকেই তুমি আজ আমার দেওয়া এই ঠিকানায় এসেছিলে আমাকে ফাঁদে ফেলতে। আজ আমার প্রতিশোধের খেলা শেষ। তুমি এখন চাইলে নিজের বাড়িতে চলে যেতে পারো বা আমাকে পুলিশেও দিতে পারো, আমি কিছু মনে করব না। এটা না করলে আমি আজকের এই রাতে এই দেশ ছেড়ে আন্ডারওয়ার্ল্ডের বাইরে অন্য কোনো দেশে চলে যাব। আমার মতো একজন ভয়ানক খুনি আর মাফিয়ার সাথে তোমার মতো একটা মেয়ের জীবন কখনো জড়াতে পারে না রুষা। ভালো থেকো। রাফি রুষার দিকে শেষবারের মতো কিছু সময় তাকিয়ে থেকে সোফা থেকে উঠে দাঁড়িয়ে দরজার দিকে এক এক করে পা বাড়াতে শুরু করে। রাফিকে এভাবে রক্তাক্ত অবস্থায় একা চলে যেতে দেখে রুষার মনের ভেতরের সমস্ত জেদ, অহংকার আর প্রতিশোধের আগুন মুহূর্তের মধ্যেই কর্পূরের মতো উবে যায়। সে বুঝতে পারে যে রাফিকে হারালে তার জীবনের আর কোনো অর্থ থাকবে না। সে রাফির ভালোবাসা আর তার জীবনের কষ্টকে নিজের মন থেকে ভালোবেসে ফেলেছে। রুষা এক লাফে সোফা থেকে নেমে দৌড়ে গিয়ে পেছন থেকে রাফির হাতটা নিজের দু হাতের মুঠোয় শক্ত করে ধরে ফেলে। সে রাফির পিঠের উপর নিজের মাথাটা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ রাফি, আমাকে এভাবে একা ফেলে তুমি কোথাও চলে যেও না। আমি তোমার অতীত বা তোমার এই খুনি পরিচয়কে তোয়াক্কা করি না। আমি সত্যি নিজের অজান্তেই তোমার এই ডেঞ্জারাস ভালোবাসার মায়া জড়িয়ে গিয়েছি। তুমি যেখানে যাবে আমাকেও ঠিক তোমার সাথে করে নিয়ে চলো রাফি। আমি তোমার এই ক্ষত বিক্ষত জীবনের সমস্ত কষ্ট নিজের ভালোবাসার মায়া দিয়ে সারা জীবন আগলে রাখতে চাই। আমি শুধু তোমার সাথেই যেতে চাই রাফি। রাফি রুষার এই সত্যিকারের ভালোবাসার কথা শুনে নিজের চোখের অশ্রু আর ধরে রাখতে পারে না। সে ধীরে ঘুরে দাঁড়িয়ে রুষার চোখের পানি মুছে দিল। রাফি নিজের বাম হাত দিয়ে রুষাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। রাফি রুষাকে সাথে নিয়ে এক নতুন সুন্দর জীবনের উদ্দেশ্যে অন্ধকারের বুক চিরে বাইরের দিকে হাঁটতে শুরু করলো।